Welcome to TRC Podcasts, sharing real life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. এবং সেই জায়গা থেকে মহিলাটি চায় যে তার দেওরের যে দুটি ছেলে আছে যারা হয়তো দুদিন পর কাজে ঢুকবে বা কাজ করবে বা এরকম কিছু একটা তাদের জীবনে সচ্ছলতা আসতে পারে, সেটা হতে দেওয়া যাবে না। এটা কোনোভাবে বিঘ্নিত করতে হবে এবং তার জন্য যেন তেন প্রকারেণ কিছু একটা করতে হবে যাতে তাদের দুটো ছেলেও অপঘাতে মৃত্যু হয়। এবং সেই রিভেঞ্জের জন্য যেখানে আমাদের ফ্ল্যাট তৈরি হয়েছে ঠিক তার সেই ফ্ল্যাটের ব্রহ্ম জায়গায় একদম মাঝখানে ওই যে দুটি ছেলে মারা গেছিল তার কিছু একটা জিনিস পোতা আছে। আমরা ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে এসেছি, স্টিল উই আর কানেক্টেড সামহাউ বিকজ পুরোনো পাড়া তো খবর টবর পায়। হোলির পরের দিন আর ভদ্রলোক ছেলেরা চলে যাওয়ার পর ডেফিনেটলি একটু ডিপ্রেশনেই হয়তো বেশি মদ খেতেন বা কিছু করতেন। উনিও একইভাবে বাইকের পিছন থেকে পড়ে গিয়ে তার পুরো মাথা ফেটে গিয়ে সে মারা যান। এটা কি ছেলেটির বাবা, ওই দুটো ছিল মারা গেছিল, সেই ছেলেটির বাবা। বাবা, এই তুমি যখন জিমটা বললে না, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি। কয়েকদিন আগে, কয়েকদিন মানে নট ইভেন 1 ইয়ার, তো ওনারা দেখার সময় ওনাদের দেখছেন, তখন ওকে বলছে বারণ করেছিলাম ওখানে বাথরুম না করতে। গাড়ি দিয়ে যখন আসে তখন ও কোথাও একটা দাঁড় করিয়ে কোনো একটা মাজারের পাশে ও বাথরুম করেছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ আরেকটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এই শুক্রবার। আজকে আমার সঙ্গে রয়েছে ক্রোন, আর ক্রোন তার লাইফে কিছু ঘটে যাওয়া ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। সবার আগে চলে যাচ্ছি ক্রোনের কাছে। ক্রোন, থ্যাংক ইউ সো মাচ পডকাস্ট। আর অনেকদিন ধরে তোমার সঙ্গে কথা হয়েছিল যে তুমি কিছু ঘটনা আমাদের সঙ্গে নিয়ে এসছো, সেগুলো তোমরা শেয়ার করতে চাইছো। তো আগে তোমার ব্যাপারে একটু বলে দাও অডিয়েন্সকে যে তুমি কি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তুমি কি কি জার্নি করে এসছো, তারপর তোমার ঘটনায় ঢুকবো। এই যে জার্নি করে দিয়ে এসছো বলেছো, এটা একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে। আচ্ছা, জার্নি করছো তাহলে? জার্নি করে এসেছি সেটা হচ্ছে যে আমি আফটার 10th আমি একটা একাডেমিক্যালি আই ওয়াজ নট আ গুড স্টুডেন্ট অফকোর্স। সো আমি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নিয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করি। দেন কোথাও একটা মাথার মধ্যে ছিল যে আই হ্যাভ টু ডু সামথিং এলস, মানে কিছু একটা করবো। তো ওখান থেকে ক্যাম্পাস সিলেকশন, নট একাডেমিক্যালি বাট কথা বলতে ভালোবাসতাম প্রচুর, মানে আমি পুরো বাতেলা টাইপ, বুঝতে পেরেছো? মানে কাজের কথা নয়, অকাজের কথা, এই ধরনের ছিলাম বলে হয়তো আমি ইন্টারভিউ ক্র্যাক করি এবং আমি টাটা ইন্ডিকমে জব করি। আর জবটা হয় আমার দিল্লিতে গিয়ে ওই জব করতে করতে আমি অল ইন্ডিয়া রেডিওর আন্ডারে একটা ইন্টারভিউ ক্র্যাক করে ফেলি। আর সেখান থেকে আমার এই এখন যেটা প্রফেশন, সেই প্রফেশনে আমার যাওয়া, সেটা হচ্ছে আমি একটু অ্যাঙ্কারিং করি, ছোটো মোটো অ্যাঙ্কারিং, মানে নট অ্যাজ সাচ কোনো টেলিভিশন না, আমরা ইভেন্টস অ্যাঙ্কারিং করি। আমাদের জার্নিটা অন্যরকম। তো এইবার সেই ক্ষেত্রে এইভাবেই চলছে আর কি, অ্যাঙ্কারিং নিয়েই চলছে। বিভিন্ন ফিল্ডে অ্যাঙ্কারিং করেছি, কখনো কোনো চ্যানেলের জন্য করেছি, কখনো বা কোনো ছোটোখাটো ইভেন্টের জন্য করেছি, কখনো কারো অন্নপ্রাশনে, কখনো শ্রাদ্ধে, সব কিছুই করতে হয় আমাদের পেটের তাগিদে। এইভাবেই চলছে, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার তুমি বলো যে তুমি যে ঘটনা নিয়ে এসছো আমার কাছে, তো শুরু করা যাক। একদম। বল, প্রথম থেকে বল। শোনো, ভৌতিক ব্যাপারটা না আমার কাছে ভীষণ একটা আননোন ছিল। ওই একটা গল্প দাদু আসরে বা ধরো আমাদের যে রূপকথার গল্প, সেখান থেকেই যতটুকু শোনা ছিল। সো আমি বেসিক্যালি আমি দুর্গাপুরের ছেলে, বুঝতে পারছো তো? একটা ছোট্ট জায়গা, দুর্গাপুর ছিমছাম একটা জায়গা। তো দুর্গাপুরে আমরা থাকতে আমরা কোয়ার্টারে থাকতাম, এবং সেই কোয়ার্টারে আমরা একটা দারুণ জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে কোয়ার্টার অনেকেই চেঞ্জ করেন, তাদের প্রমোশনের সঙ্গে সঙ্গে তারা কোয়ার্টার চেঞ্জ করে। এবার যখন তুমি কোয়ার্টার চেঞ্জ করবে, তখন যদি তোমার কোয়ার্টার খালি থাকে, সেই খালি কোয়ার্টারের মধ্যে তোমার দুমদাম জানলা দরজা সব চলে যায়। বুঝলাম, নিয়ে চলে যায় লোকে। আচ্ছা, বুঝতে পারছো? মানে এটা এখনো টাউনশিপের একটা প্রবলেম, মানে তুমি খালি ঘর রাখতে পারবে না। তুমি একদিন ঘরে নেই মানে সেই দিনকে তোমার ঘরের দরজা জানলা তুমি যে ঘরটা ছেড়ে দিয়েছো সেটা এখনো হ্যান্ড ওভার হয়নি কাউকে, তো সেটা তোমার চলে যাবে সেদিনকেই। এরকম একটা ঘটনা আছে, বুঝতে পারছো তো? এটা আর সেটা আওয়াজ তার পাশে বাড়ির লোকও পায় না, এরকম একটা দারুণ স্কিল। তো ইন দ্যাট কেস আমাদের ওখানে একটা ছিল যে আমরা যখনই কেউ যেত তখন তাদের চাবিটা কোনো একজনকে দিয়ে যেত, সে বন্ধু বান্ধব হতে পারে বা এরকম হতে পারে। সো আই ওয়াজ ইন হাই স্কুল। তুমি হয়তো দুর্গাপুরের যদি কোনো ইতিহাস ঘাঁটো তাহলে বুঝতে পারবে যে দুর্গাপুর, তখন আমি অনেক ছোট, আই ওয়াজ ইন ক্লাস 7 or 8 প্রবাবলি, এরকম কিছু একটা হবে। তো এবার ওরকমই আমার এক বন্ধুরা বাড়ি গেছে, তো তাদের চাবিটা আমাদের কাছে দিয়ে গেছিল যে তোমার বাবা গিয়ে শুয়ে পড়বে। তো আই ওয়াজ লাইক আমি একা গিয়ে শুতে পারবো, এরকম একটা ব্যাপার। তো আমাদের দুর্গাপুরে একটি জায়গা আছে শিবাজি রোড বলে, শিবাজি রোড বয়েজ হাই স্কুল। আমি এটা শুনেছি, আমার একটা পডকাস্টেও এটার উল্লেখ করা হয়েছিল। কারেক্ট, অ্যান্ড দ্যাটস ট্রু। মানে আমি এই জন্য বলছি, সেই শিবাজি রোড বয়েজ হাই স্কুলের অপোজিটে যদি তুমি দেখো তাহলে একটা নার্সারি আছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি, সন্ধ্যেবেলার দিকে 7টা 7:30টার সময় যাও না, তোমার গা একটু মানে ছমছম করবে, মানে বুঝতে অসুবিধা হবে যে আমি কি ঠিক জায়গায় এসেছি, মানে কিছু হবে না তো, পিছনে কেউ নেই তো, এরকম একটা জায়গা, বুঝতে পারছো?
তো অলতো আমরা দুপুরবেলা ওখানে গিয়ে আড্ডা মেরেছি, এসবগুলো ঠিক আছে, কিন্তু সন্ধ্যেবেলা যাওয়াটা একটু টাফ। আচ্ছা, সেই শিবাজি স্কুলের মাঠেই আমার নিজের চোখে দেখা যে দুজন সুইসাইড করেছে। আমরা সকালবেলা স্কুলে যাচ্ছি, তখন দেখছি যে একই ডাল থেকে দুটো দড়ি দুজনের ঝুলে রয়েছে। কি বলছো, মানে দুজন সুইসাইড করেছে, একটা ডালের মধ্যে দুজনের বডি ঝুলছে, এটা দেখেছো তুমি? কারেক্ট, হ্যাঁ, এটা নিজের চোখে দেখা। এবং আমার মনে হয় যে আমার সময়কে অনেকেই সেটা রিলেট করতে পারবেন যারা দুর্গাপুরে থাকেন বা দুর্গাপুরের গল্প জানেন। এটা কোন ইয়ারে ঘটেছে? এটা ধরো আজ থেকে 25 to 27 ইয়ার্স ব্যাক, 27 বছর আগে, 27-28 বছর আগে। বাবা। তো এবার এই জায়গায় দাঁড়িয়ে তখন আমি সেটা আমার চাক্ষুষ করেছি, তখন আমি এতটা কিছু বুঝিনি যে এখানে কিছু একটা ব্যাপার হতে পারে নট দিস, বাট আমাকে সামহাও যারা বড়রা ছিল তারা সবসময় বলতো যে ওই রাস্তাটা দিয়ে যেতে নেই, শিবাজি রোডের রাস্তাটা দিয়ে যেতে নেই, মানে স্কুলের পাশে রাস্তাটা দিয়ে যেতে নেই। আমি ওকে ফাইন। দুর্গাপুর খুব শান্ত জায়গা বেসিক্যালি। এবার আমার বাড়িটা হচ্ছে স্কুলের অন্যদিকে, আর আমি যে বাড়িটা চাবি পেয়েছি সেটা আমার অন্যদিকে। এবার আমি যখন যাচ্ছি তখন আমার মা আমাকে রীতিমতো একটা জলের বটল আর একটা চাদর নিয়ে আমরা যাই, কারণ আমি জানি না কাদের চাদর পাতা যায়, প্রথম থেকে আমি একটু এরকমই ব্যাপারটা। তো জলের বোতল আর চাদর নিয়ে আমি যাচ্ছি। এবার আমাকে ঘুরে যেতে হবে বাউন্ডারিটা, আর স্কুলের বাউন্ডারিটা অলরেডি ভাঙা আছে, তুমি ভেতর দিয়েও যেতে পারো। দিনের বেলা ওখান থেকে সাইকেল টাইকেলও যায় টাইকেল। তো সন্ধ্যেবেলা তখন অলমোস্ট বাজে ওই 9:30-10টা, বৃষ্টি পড়েছে সেদিনকে। আর দুর্গাপুর এমনিতেই খালি খালি জায়গা, আমি তোমায় বললাম। শিবাজি রোডের জায়গাটা আরো খালি, অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করো। এবার ওখানে না বালি কাদা টাইপ থাকে, তো আই থট কি আমি না এখানটা সাইকেলটাকে ধরে ধরে নিয়ে যাই, সো দ্যাট কোনো অসুবিধা হবে না, কাদার মধ্যে পড়ে যেতে পারি বা কোথাও কিছু হতে পারে। দেন আমি ওখান দিয়ে পাস করছি, ওখানে একটা বড় আম গাছ আছে, প্রচুর গাছ ওই জায়গাটা, বুঝতে পারছো তো? আমি কিন্তু ওই দিকটা দিয়ে যাইনি, মানে আমি তোমাকে কিভাবে বলবো, স্কুলের এক পাশে হচ্ছে নার্সারি আর আমি অন্য পাশটা দিয়ে যাচ্ছি, যার পাশে একটা কালীবাড়ি আছে, ঠিক আছে? এবার আমি ওই পাশটা দিয়ে যাচ্ছি, আমি জানি ওই দিকটা দিয়ে গেলে ভয় লাগবে, কারণ ওখানে আমি লাস্ট দেখেছি ওই দিকটা দিয়ে ঢুকে যেতে বারণ করে, ওই দিকেই নার্সারিটা রয়েছে, ওখান দিয়েই ভূতের আনাগোনা হয় বা কিছু একটা আনাগোনা হয়, তো সেই ব্যাপারটা তো মাথার মধ্যে ছিল। তো এবার আমি না এদিক দিয়ে যাই, এদিক দিয়ে তুমি বললে বিশ্বাস করবে না, আই ওয়াজ লাইক আমি 10-12টা স্টেপ গিয়েই না আই ফিল লাইক কেউ আমার পিছনে আছে। ওকে, তুমি ফিল করছো পিছনে কেউ? কারেক্ট। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক 9:30-10টা ম্যাক্সিমাম, মানে রাত্রিবেলা। আমি তো রাত্রিবেলা শুতে যাবো ওখানে 9:30-10টা, এবং আমি না হালকা ভয়ও পাই। ইতিমধ্যে আমি কাদার মধ্যে ঢুকে গেছি, মানে এবার কাদার রাস্তা আছে, সাইকেল আমি উঠতে গেলে এবার আমার ভয় লাগছে যে আমি পড়ে যাবো, ব্যালেন্স হয়ে যাবে। আমি না একটু জোরে হাঁটি, তুমি বিশ্বাস করো ওই একটা আওয়াজ না, ওই যে একটা চটির মধ্যে, বর্ষা চটিগুলো দেখেছো চপ 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 করে আওয়াজ হয়, তো সেই একটা সাউন্ড না আমাকে বারবার ধাওয়া করছে, মনে হচ্ছে আমি দুপা যাচ্ছি ও দুপা যাচ্ছে, আমি দুপা যাচ্ছি ও তাও দুপা যাচ্ছে। মানে আমার এইবারে একটুখানি আমার গা ছমছম করেছে, তখন আমার এতটা ভাবনা চিন্তার মধ্যে আসেনি যে আমি ভাবছি হয়তো কেউ আমাকে ফলো করছে, কেউ আমাকে মেরে ফেলবে, হ্যাঁ এইরকম একটা ব্যাপার, যে চোর ডাকাত হতে পারে, তোমার ওই প্যারানরমাল জিনিসটা তোমার মাথায় আসে, ভেবেছো কোনো লোক আসছে তোমার? কারেক্ট, এটাই আমার মাথার মধ্যে চলছে। দেন আমি আরেকটু এগিয়ে যাই, এবার না আমি সাইকেলে ওঠার চেষ্টা করি, তুমি বললে বিশ্বাস করবে না, কেউ যেন আমার না পাটা টানছে, সাইকেলে ওঠা যাবে না, হেঁটেই তোকে যেতে হবে, এরকম একটা ব্যাপার। দেন না আমার মা বলতো যে মায়ের গ্রামে বাড়ি, বোলপুরের দিকে বাড়ি, তো মা অলওয়েজ বলতো যে ওখানে না ভূতের ব্যাপার যেখানে হয় সেখানে ভূত জলকে ভয় পায়, জানো? তো এবার আমি ওই জলের বোতলটা নিয়ে না আমি না নিজের উপর ঢালতে শুরু করি, আমি জানি না কেন। আর ওই আমাদের পাশের বাড়িতে বিহারি থাকতো, তো ওরা বলতো কি রাম রাম বললে নাকি ভূত পালায়। ট্রাস্ট মি, আই স্টার্টেড ডুইং দ্যাট। আর আমি ঠিক ওই কালীবাড়িটার সামনেই তখন দাঁড়িয়ে আছি, কালীবাড়িটার টিম টিম লাইট জ্বলছে, হয়তো খুব আমার মনেও নেই, কারণ আমার ওইদিকে তাকানোর মতো অবস্থায় নেই। পাশে একটা বিশাল বড় গাছ, তুমি যদি কখনো যাও দুর্গাপুরে তুমি দেখবে শিবাজি রোড বয়েজ হাই স্কুলের পাশেই যে কালীবাড়িটা আছে, কালীবাড়ি আর স্কুলের মাঝখানে বিশাল বড় গাছ আছে, আমি জানি না এখন সেটা আছে কিনা, আমি তারপরে কখনো ওই রাস্তা দিয়ে যাইনি, রাইট? এবার না আমি না পাচ্ছি ওইদিকে দেখতে, না পাচ্ছি স্কুলের দিকে দেখতে, এদিকে দেখলে নার্সারি, এদিকে দেখলে কালীবাড়ি, মানে ইটস লাইক ভীষণ একটা ব্যাপার। আমি যা হয় হবে, আমি কাদার মধ্যে পড়বো, যা হয় হবে, জল অলমোস্ট সে জল তো নিজের উপর চাপিয়ে নিয়েছি, আমি ভিজে গেছি, এইভাবেই যাব। তুমি বললে বিশ্বাস করে কোনো রকমে মানে নিজের উপর জোর দিয়ে কেউ যেন আমাকে টানছে, সাইকেলটা মানে আমার পাটা টানছিল, এবার না মনে হচ্ছে কেউ সাইকেলটা টানছে। আর ওই ওই একটা কেমন যেন একটা না, মানে হয় না যে তুমি যারা হাসছো কিন্তু হাসছো না, মানে এরকম একটা আওয়াজ, ক্রিপি একটা আওয়াজ, কারেক্ট, মানে আমার এখন গায়ে কাটা দিচ্ছে ওইটা বলতে গিয়ে, ক্রিপি একটা আওয়াজ, বুঝতে পেরেছি ফিলিংটা। হ্যাঁ, ওইটা যেন শুনতে পাচ্ছি যে তুই যাবি কি করে, যা এরকম একটা, মানে তুমি যদি বলো না যে মানে তুই এসে গেছিস এখন আমি তোকে যেতে দেবো, যেতে দেবো না, তুই আমার সঙ্গে গল্প কর বস, এরকম একটা ব্যাপার আর কি।
এইটা একটা হলো। এবং তারপরে আমি সাইকেল নিয়ে যাই, ওই বাড়িতে আবার আমি একা গিয়ে উঠেছি। তো সেই রাতটা তো ঘুম হয়নি। নেক্সট ডে থেকে বললাম যে আমি যেতে পারবো না ওখানে। তো আমরা সামহাও ওদের পাশে ক্লাবের কোনো একটা লোককে দিয়ে সেটা অ্যারেঞ্জ করলাম। বাট ওইটা না, ওই ঘটনাটা আমাকে ধাওয়া করেছে আমার জীবনের অনেকগুলো বছর। মানে পরেও তুমি ফিলটা পেতে? ফিলটা পেতাম, বা কোথাও যেতে ভয় পেতাম, বা কিছু একটা মনে হতো যে কেউ আমাকে ধাওয়া করছে। কোনো খালি ঘরে থাকলে ভয় লাগতো। তুমি বললে বিশ্বাস করবে না, বর্ষার দিনে মশা আছে ওখানে। এবার সেই জায়গায় আমি জানলা খুলে আমি সারা রাত কাটিয়েছি জানলার দিকে তাকিয়ে, যে কখন ভোরটা হবে, একটা দুটো সাইকেল দেখবো, আমি এখান থেকে বেরোবো এবং আমি ওই রাস্তা দিয়ে যাবো না, আমি অনেক ঘুরে যাবো সাইকেল। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। যেখান থেকে যদি হরর বলো হরর, সেটা যদি একটা ইলিউশন বলো সেটাই। তো ওই এক্সপিরিয়েন্সটা আমাকে ধাওয়া করেছে অনেকগুলো বছর। আমার একা থাকতে ভয় লাগতো। আই ওয়াজ স্কিয়ার্ড। ইলিউশন তো অ্যাবসলিউটলি না, কারণ তুমি যখন ফিল করছো তোমার পা কেউ আটকে দিচ্ছে বা সাইকেলটা ভারী হয়ে যাচ্ছে বা তুমি সাউন্ড শুনতে পাচ্ছ, যেখানে ওটা ইলিউশন ক্রিয়েট করে না। ইলিউশন হয়তো তুমি কাউকে দেখছো বা তুমি কাউকে সামনে একটা অবয়ব দেখে নিলে সেটা ইলিউশন ক্রিয়েট করে, বাট যেখানে তুমি কেউ তোমাকে ফলো ফিল করছে, করতে পারছি। আওয়াজ হচ্ছে বা কারোর প্রেজেন্স তুমি ফিল করতে পারছো। আর ডেফিনেটলি যেটা অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটররা দেখেছে, শিবাজি বয়েজ হাই স্কুল খুবই হন্টেড, খুবই হন্টেড। সেখানে এটা হওয়া খুবই নর্মাল। আমি জানি না তখন তখন আমি জানতাম না তো। জানতে না। হ্যাঁ, তার পরবর্তীকালে যখন এসব ইউটিউব এসছে বা এসব এসছে, তারপর আমি যখন দেখতে শুরু করলাম, আমি তো সেটা ভিকটিম। আমি সেটা অলরেডি আমার উপর দিয়ে হয়ে গেছে। আমি তার পরের দিন মাকে গিয়ে বলে, মা জানো আমি এরকম ভাবে করেছি, জল নিয়ে নিয়েছি। এবার ওখানে গিয়ে তো আমার জামা কাপড় নেই। এবার সেখানে গিয়ে কোনোভাবে একটা গামছা টামছা পেয়ে মুছে টুছে আমি মোটামুটি রাতটা কাটিয়েছি, সকালবেলা উঠে আমি চলে এসেছি। এইভাবে আমার দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স টু বি উইথ দ্য আনন্যাচারাল থিংস আমার জীবনে। তখন আমি ক্লাস 6 বা 7 বা 8 ম্যাক্সিমাম হলে, আমার মনেও নেই, আমি মনে করতেও চাই। ওই ব্যাপারটা আমাকে অনেকদিন ধাওয়া করেছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের আবারও দুর্গাপুরে তুমি আবারও এই ঘটনাটা শুনবে। সেটা হচ্ছে যে ওমেন্স কলেজ। ওকে। ওমেন্স কলেজের সামনে একটি মেয়ে লিফট নেয়। আচ্ছা। হ্যাঁ, এবার তুমি যখন যাবে, তুমি খানিকটা তাকে লিফট দিলে, তুমি তখন যখন যাবে তখন তুমি গিয়ে মেয়েটি তোমার গাড়িতে থাকবে না, বাইকে থাকবে না। দিস ইজ আ ফ্যাক্ট। এটা নিয়ে অনেকে গবেষণাও করেছে। প্রবাবলি দুর্জয়ও হয়তো গেছিলেন ওখানে। সেই এক্সপিরিয়েন্স আমার হয়েছে। একটু এক্সপিরিয়েন্সটা বলো, কি কি করেছো? এবার আমার আমার আমি আবারও বলছি, আমাদের খুব ওই টাইমটাতে আমার দুর্গাপুরে থাকা ক্লাস 10 অব্দি, 10-11 অব্দি। এবার তার মধ্যে না আমাদের বাড়ি হচ্ছিল, বুঝলে, আমাদের বাড়ি তো আমরা কোয়ার্টারে থাকতাম, আমাদের বাড়ি হচ্ছে সিটি সেন্টারে, আর তার মাঝখানে হচ্ছে ওই ওমেন্স কলেজের রাস্তা দিয়ে আমাকে, আমার বাবার অফিস ছিল বাল্ক সাপ্লাই বলে একটা জায়গা, তারা দুর্গাপুরে থাকেন, তারা ভালোভাবে জানতে পারবেন। বাল্ক সাপ্লাই পেরিয়ে আমাদের বাড়িটা হচ্ছে নন কোম্পানিতে, সিটি সেন্টার নন কোম্পানিতে। তো আমাদের প্রায়শই ওখানে যেতে হতো। এবার যাওয়ার সময় যেহেতু নতুন বাড়ি হচ্ছে, আমি ছোট, ভীষণ এক্সাইটেড, আমাদের বাড়ি হবে, এটা আমার রুম হবে, দিস অ্যান্ড দ্যাট। তো আমাদের তখন ইলেকট্রিকের কাজ হচ্ছে, এসবগুলো হচ্ছে। তখন আমি রাত্রিবেলায় ফিরছি, বুঝলে, ঠিক ওমেন্স কলেজের সামনে না, এটা আমার এক্সপিরিয়েন্স নয়, আই হ্যাভ সিন দ্যাট লাইক পার্সন। তো আমি যখন ওখান থেকে যাচ্ছি, আমাদের বাবাদের অফিসটা, বাল্ক সাপ্লাই অফিসটা ক্রস করেছি, শুরু হয়ে গেছে তোমার অপোজিট সাইডে ওমেন্স কলেজের রাস্তা। একটা লোক না এইভাবে গাড়িটা ধরে না শক্ত করে থরথর করে কাঁপছে, তুমি বিশ্বাস করো, জাস্ট এইভাবে, তার চোখে মুখে ঘাম। আর আমি আসছি আমার বাবার স্কুটার নিয়ে, যেটা লাইটটা খুব ডিম, বাজাজ সুপার ছিল সেই সময়, তুমি বুঝতেই পারছো। এবার না আমি না আমার অপোজিট সাইডে লোকটাকে না, মানে এইভাবে, মানে কি বলে, ও একটা স্কুটার বা স্কুটি ধরে এইভাবে, আমি ঠিক স্কুটার না স্কুটি মনে নেই, বাট বাইক নয়, এইভাবে ধরে না, ও না এমনিভাবে কাঁপছে। আমি দেখতে পাচ্ছি লোকটাকে অনেকক্ষণ ধরে, লোকটা না কিছু একটা করছে, মানে আইদার সে ভয় পেয়েছে, না হলে তার শরীর খারাপ হয়েছে, এরকম কিছু একটা। তখন আমার বোঝার ক্ষমতা হয়েছে। আমি জাস্ট আমার স্কুটারটাকে নিয়ে এসে পাশে দাঁড়ানো, কি হয়েছে। লোকটা কিছু বলার মতো অপেক্ষায় নেই, বুঝলে, শুধু বলছে যাবে না, যাবে না, যাবে না, এরকম করে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি, বিশ্বাস করো। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। দেন হি সেড কি এখানে একজন আমাকে লিফট নিয়েছে আমার কাছে। ও কি বসে আছে তুমি দেখো তো। না, তোমার গাড়িতে কেউ নেই। বলছে আমি ওকে চাপিয়েছি গাড়িতে। না, কি বলছো, তোমার গাড়িতে এখন কেউ বসে নেই। অ্যান্ড হি ওয়াজ প্রিটি শিওর যে ওর গাড়িতে কেউ আছে বা নেই, ও সেটা বুঝতে পারছে না। লোকটার ঘাম হচ্ছে। এবার আমার যত ওই সময় ক্লাস 9-10 বা এরকম 10-11-12 এরকম একটা ব্যাপার, তখন আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে আইদার ওর প্রেশার হাই হয়েছে বা কিছু একটা। মানে আপনি কি হসপিটালে যাবেন, কিচ্ছু মুখে কোনো কথা বলতে পারছে, ও শুধু ইশারায় বলছে যে ওইদিকে যাবে না, আর আমার পেছনে কি কেউ আছে, আমার পেছনে কি কেউ আছে। আমি বললাম কি একটা কাজ করুন, আপনি কোনো রকমের বাইকটা নিয়ে যেতে পারবেন, জাস্ট আমার বাবার অফিসে রাখবো, আমি আপনাকে ড্রপ করে দিতে পারি।
ও আর হিলতেই পাচ্ছে না সেখান থেকে, বিকজ হি ওয়াজ ইন শক। ও যাকে লিফট দিতে শুরু করেছে সে ওর বাইক আর নেই বা ওর স্কুটি তার নেই। সামহাউ উই ম্যানেজ টু কাম, লাইক ও আমার বাবার অফিস অব্দি, ওখানে আমরা তার স্কুটারটা রাখি। রাখার পরে আমি ওনাকে অন্য রাস্তা দিয়ে, গান্ধী মোড়ের দিক দিয়ে, এখন বুঝতে পারবে না হয়তো বাঙালি, আর একটা অন্য রাস্তা আছে, অনেকটা ঘুরে যেতে হয়, আরি কলেজ ক্রস করে ওই সব দিক দিয়ে গিয়ে আমি লোকটিকে শিবাজিতে ছাড়ি এবং আমি হর্ষবর্ধনে থাকতাম। ওনাকে ছেড়ে দিয়ে আমি আবার হর্ষবর্ধনে আসি। তো দ্যাট ওয়াজ মাই দুর্গাপুরে দুটো হরর এক্সপিরিয়েন্স। বাবা, মানে হ্যাঁ, এটা তো আমি এরকম শুনেছি যে অনেকে লিফট চায় তারপরে পিছনে ঘুরে তাকায় না, মানে থাকে না। সেটা আমাদের আজ থেকে আমি বলছি অ্যারাউন্ড 10 বছর আগের কথা। আমাদের যে নাগেরবাজার যে ফ্লাইওভারটা আছে ওটাতেও এরকম ইনসিডেন্ট ঘটেছিল। যেরকম লিফট চাইতো, গাড়িতে বসাতো, গাড়িতে বসতো, জাস্ট গাড়িটা একটু উঠতো, যে বাদিকে তাকাতো, নেই। গাড়ি সেম বাইকের সঙ্গে হতো। আর সেটা আমাকে এখনো মা বলে, তুই কিন্তু বেশি রাত হয়ে এলে ওদিকে। তো আমি কোনো কোথাও বেড়াতে বেড়াতে দুর্গাপুর গেছি, হয়তো আমি কোথাও গেছি, তুই কিন্তু আসবি না, দেরি করবি না, মানে 10 বার কল। মানে এটা আমাদের একটা যুবসত্তা, এবং সেখানেও আবার আমি তো বলি যে সেখানেও অনেকে গিয়ে রিসার্চ করেছেন, সামথিং ইজ লাইক দেয়ার। কিছু তো একটা ব্যাপার আছে। একদম ওমেন্স কলেজের সামনেই একটি গাছের তলায় একটি মেয়ে দাঁড়িয়ে থাকে যে লিফট চায়। বাবা, এবার এবার তুমি তোমার আরেকটা এক্সপিরিয়েন্স বলো। আর্লি এজ এক্সপিরিয়েন্স এগুলো আমার। দেন তারপরে আমি অনেক স্ট্রাগল করেছি লাইফে, এবং স্ট্রাগল আমি এখনো করেছি কেন বলবো, আই এম স্টিল স্ট্রাগলিং, যে নিজেকে এস্টাবলিশ করা। আর আমার সবসময় না, মানে আমার জীবনে একটা ছিল যে আমি ভাড়া ঘরে থাকবো না, আই শুড হ্যাভ এ ঘর, মানে যেটা মধ্যে আমার ভাড়া দিতে হবে না, রাইট? তো খুব কষ্ট করে একটা ঘর কেনা হয় প্রথমে, একটা পোদ্দারনগর বলে একটা জায়গায়, সাউথ সিটি মলের পাশে, এসবগুলো। যাই হোক, আমি একটা আমার বন্ধুর ঘটনা বলি তোমায়। সেও অনেক কষ্ট করে একটি ফ্ল্যাট কেনে মুকুন্দপুরে, ঠিক আছে? এবার মুকুন্দপুরে বলার আগে ফ্ল্যাটটি কেনা হয় 2000 লকডাউনের সময়, মাঝখানটাতে, বুঝতে পারছো? মাঝখানটায় ওই সময় প্রপার্টির দাম একটু হালকা হয়েছিল। ও আমাকে বললো কি, শোন না, এই সময় আছে, খুব কমে পাচ্ছি, ফার্স্ট ফ্লোর, একদম রাস্তার উপরে ফ্ল্যাট, বারান্দা আছে, দুটো বড় রুম, 600 স্কোয়ার ফিট, লেটস গো ফর ইট। আই ওয়াজ লাইক, থরলি গো ফর ইট। না, আমার প্রপার্টি দেখা বলো বা কেনা বলো, আই এম লাইক সব সময় রেডি। তুমি আমাকে এখনই বলে যে একটা ফ্ল্যাট দেখতে যাবি, আমি এখনই তোমার সঙ্গে চলে যাবো, কোনো রিজন দেওয়ার দরকার নেই, এরকম একটা ব্যাপার, নেশা আমার ওটা দেখা। তো আমি বললাম, আমি গেলাম, আমার ভীষণ পছন্দ হলো ঘরটা। এবার তারপরে গিয়ে ও যখন থাকতে শুরু করলো, গৃহপ্রবেশ অব্দি আমরা আছি, এই সবগুলো হলো। তো এবার ফ্ল্যাটটা, তার আগে আমি একটা ফ্ল্যাশব্যাকে যাই তোমাকে নিয়ে। যখন মা ফ্লাইওভার যখন হয়েছিল তার ফার্স্ট পুজোতে, তখন তোমার মনে আছে কিনা জানি না, একটি বাইক দুর্ঘটনা ঘটে। যেদিনকে খোলা হয়েছিল সেদিনকে, দুর্গা পুজোর দিন, সপ্তমী বা অষ্টমীর দিন, বুঝলে? ওখানে 3টি ছেলে স্পট ডেড হয়, বুঝতে পেরেছো? তার মধ্যে 2টি হচ্ছে তারা নিজের ভাই, 2জন ভাই, আর তার পাশের বাড়ির একটি ছেলে, যারা স্পট ডেড ঘটে তাদের, রাইট? ঘটনাচক্রে আমার বন্ধুটি সেই বাড়িটি কেনে যে বাড়ির জোড়া ছেলে মারা গেছিল, মানে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদেরই ফ্ল্যাটটা কিনেছে, তাদের ওটা বাড়ি ছিল, বাড়িটার উপরে ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেইখানে ও একটা ফ্ল্যাট কিনেছে, যেটা ফার্স্ট ফ্লোরটাও কিনেছে। আচ্ছা, বুঝতে পারলাম? মানে এটা পরপরই হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে এই ফ্ল্যাটটা কেনা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে 4-5 বছর পরে, আমি তোমাকে লকডাউনের সময়কার বলছি। আর অ্যাক্সিডেন্টটা বোধহয় মোস্ট প্রবাবলি 2017 বা 16 এই সময়টায় হয়েছিল, যখন মা ফ্লাইওভার যে বছর উদ্বোধন হয়, পুজোর সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এটা আমরা ইতিহাস ঘাটটায় পাবো আর কি। এবার এবার এই হচ্ছে ফ্ল্যাটের ইতিহাস। এবার আমরা ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে থাকা শুরু হয়। তো আমাদের এমনি ছেলেটি মোটামুটি ভালো থাকে, বাট ওর একটা প্রবলেম হচ্ছে, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং ফিল্ডে কাজ করি না, তো আমাদেরকে তো প্রতিদিন আমাদের জবে যাওয়া নেই, আমাদের রোজ যাই, রোজ খাটি, রোজ খাই, এরকম একটা ব্যাপার। তো ইন দ্যাট কেস ওর না হঠাৎ করে কাজ আসতে কম শুরু করলো। ও সেটা ও সেটা ফিল করতে শুরু করলো, জানো, জানিস তো আমার না কাজ আসছে না, কিছু কাজ থাকলে বলিস, বা আমি না ঠিকঠাক কাজগুলো পাচ্ছি না, মানে যে ধরনের কাজও করে সেই ধরনের কাজের অ্যাপ্রোচ নেই, স্বভাবতই ওকে কিছু কম দামের কাজ করতে হচ্ছে, হয়তো যেগুলো করেও স্যাটিসফাই হচ্ছে না, এই ধরনের কাজ, এবং প্রচুর স্ট্রাগল করছে। হয়তো যেদিনকে প্রোগ্রাম, তার আগের দিন রাত্রিবেলা তো কাজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ও না বলছে কি, আমার না সেই প্রসপেক্টটা পাচ্ছি না। এর আগে যে ঘরটায় ছিল সেই ঘরটায় প্রচুর প্রসপেক্ট ছিল, খুব ছোট্ট একটা ঘর ছিল, বাট হি ওয়াজ ইন রিয়েলি প্রসপেক্ট। এবার এখানে এসে না ও বলছে, আমার কোথাও একটা গন্ডগোল মনে হচ্ছে, মানে এটা হওয়ার নয়, আমার ডেট ফিক্সড। ও একদিনকে আসছে কোথাও বাস দিয়ে, তুমি বললে ও না আমাকে, তার মানে ওকে 3টে কল, মানে 4 ঘন্টার রাস্তায় 3টে কল, 3টে ডেট ক্যান্সেল, একই দিনে রাস্তায় যাচ্ছে, বুঝতে পেরেছো? তারপরে আমাকে ফোন করে, জানিস আমার সাথে এটাও ঘটলো,
আজকে আমার সঙ্গে এটাও হলো, আমি সত্যি খুব খারাপ লাগছে। অ্যান্ড ফাইন্যান্সিয়ালি ছেলেটা এবার আস্তে আস্তে ডাউনফল হচ্ছে, বুঝতে পারছো তো? তো ইতিমধ্যে আমরা যখন ওই ঘরে গেছি তখন আমাদের বন্ধু বান্ধবের প্রতিবেশী হিসাবে আমাদের আরো কতজনের সঙ্গে কথা হয়েছে। তো ওর ফ্ল্যাটের পাশে বা ফ্ল্যাটে যে থাকতো সেই ফ্ল্যাটে একটা ডগি ছিল, বুঝতে পারছো তো? এই ডগিটা রাত্রিবেলাতে না, প্রতিদিন রাত্রিবেলায় ও জানলা দিয়ে সমানে চিৎকার করতো, জানলা দিয়ে দেখতে দেখতে, ঠিক 12:30 একটার সময়। ওকে। এটা একটা ইনসিডেন্ট। ও বলছে যে ঘুম হয় না, সারাদিন ও এরকম চিৎকার করে, এরকম ব্যাপার, সারা সন্ধ্যাবেলাটা রাত্রিবেলা চিৎকার করে, এইসব ব্যাপার। একে তো সেটা ডিস্টার্ব তার কাজের ক্ষেত্রে, তারপরে আবার রাত্রিবেলা এরকম। তো যাই হোক, সব মিলিয়ে ওর একটা বেশ হচপচ হয়ে গেছে সিচুয়েশনটা। তো তারপরে কি হলো, আমরা যখন গেলাম, যাওয়ার পরে আমি একদিনকে স্কুটি রাখতে গেছি পাশে। এগুলো কলোনি প্রপার্টি বলছি, কলোনি প্রপার্টি দেখবে খুব একটা স্পেস থাকে না, স্পেস থাকে না। তো ওখানে একটা স্কুটি রাখার জায়গা আছে। তো স্কুটিটা রেখেছি, রাখার পর ওই বাড়িরই যে ওনার, যে তার দুটো নাতিকে একসঙ্গে হারিয়েছে, তার ওই ছেলেরই আবার একটি ছেলে একটি মেয়ে জমজ হয়েছে। তারা মোটামুটি বয়স ওই 3 থেকে 4 বছর, 2-3 বছর এরকম। ঠাকুমা যে, মানে যে ঠাকুমা এখন, সেই ঠাকুমাটি নিচে একটা ছোট্ট রুম পেয়েছেন আর কি, ভাগে যা পাওয়া যায়। উনি ওখানে মাঝে মধ্যে এসে থাকেন, বাকি সময়টা উনি অন্য জায়গায় থাকেন। এবার সেদিনকে রাত্রিবেলা উনি এসছেন, ভদ্রমহিলার সঙ্গে মোটামুটি কথাবার্তা হয়। আমি স্কুটিটা রাখতে গেছি, আমি ভাবলাম হ্যাপি যে লাইট পাবো আজকে, লাইট পাবো, স্কুটিটা ভালো করে রাখবেন অল দিস। তো এবার স্কুটিটা রাখতে গিয়ে, লক করতে গিয়ে আমি দেখছি কি যে ভদ্রমহিলা কাউকে খাওয়াচ্ছেন। ঘুমটার বাচ্চাগুলো রয়েছে, 11:30-12টা বাজে রাত্রিবেলা, কাউকে না খাওয়াচ্ছেন, এইভাবে খাওয়াচ্ছেন, এইভাবে খাওয়াচ্ছেন। দুজনকে যে খাওয়াচ্ছেন সেটা আমি মোটামুটি ফলো করতে পারি। এরপরে আমি ভাবলাম তাহলে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, মানে ভাত যাচ্ছে এতটুকু আমি ফলো করে গেছি। আমি ওই যেটা আমাদের স্কুটি রাখার যে কাপড়গুলো, ওরও একটা রাখা থাকে, আমার একটা মানে পেলাম, তো আমি বললাম এটা দিয়ে আমি ঢেকে দিই। ওটা দিয়ে ঢাকতে এসেছি, এবার ঢাকতে গিয়ে তো খানিকটা টাইম লাগে। সেই সময় যখন আমি দেখছি, তখন দেখছি আমি নো ওয়ান। উনি কিন্তু এই অ্যাকশন চালিয়ে যাচ্ছেন, দেয়ার ইজ নোবডি, হাত মুভমেন্ট হচ্ছে কিন্তু হাওয়ায়। অ্যান্ড আই এম লাইক, আমি নড়ে গেছি খানিকক্ষণের জন্য, বুঝলে? স্কুটি আমি কি করেছি, আদৌ ঢাকা দিয়েছে কিনা, আই হ্যাভ নো ক্লু। আমি ওখানে কোনো রকমে বেরিয়ে আমি রাস্তার দিকটা, যেহেতু রাস্তার উপরে ছিল, রাস্তার উপরে দাঁড়িয়ে আমাকে চিৎকার করে রেখেছি, বেলটেল ছেড়ে দাও, তুই তাড়াতাড়ি আয়, গেট খোল। এবার ওই ঘরের সামনে দিয়ে আমি যাচ্ছি, ঘরে তো বয়স্ক মহিলাটি রয়েছেন, তার সামনে দিয়ে সিঁড়ি, রুদ্ধশ্বাসে আমি ওর ফ্লোরে উঠেছি, রুদ্ধশ্বাসে ফ্লোরে, দরজা বন্ধ কর তাড়াতাড়ি। কি হয়েছে? আমি জানি না কি হয়েছে, তুই বন্ধ কর। এই হচ্ছে ঘটনা। এটা আমার ফার্স্ট আমার চোখে পড়ে। দেন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আর কিছু দেখেছিস, আর কিছু ফিল করেছিস? বলছে না। তুই পাশে বাড়ি ছেলেদের সঙ্গে কোনো কথা বলেছিস? এতদিন শুধু আমরা জানতাম যে তার দুটি ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের আবার ঘরে দুটো ছেলে হয়েছে, কাজে ওই প্রসঙ্গটা নিয়ে ওরা কথা বলতে ভালোই বাসে না। দে ওভারকাম দ্য সিচুয়েশন, রাইট? এবার আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তুই কখনো জিজ্ঞেস করেছিস যে তাদের কোনো প্রবলেম হয়েছে কিনা বা এরকম কিছু, তখনও বলছে কি না। আমি বলছি কি যে আর দে হ্যাপি? বলছে যে হ্যাঁ তাই তো মনে হয়। আমি বললাম কি যে সামথিং ইজ রং অ্যারাউন্ড, ঠিক আছে? এবার আমরা লক্ষ্য করলাম যে পাশের যে ফ্ল্যাটটা, তাদের দুটি ছেলে ছিল, তাদের ছেলেগুলিকে জিজ্ঞেস করলাম কি তোদের এদিকের ঘরের জানলাগুলো তোরা খুলিস না কেন, বা ফ্ল্যাটটা হওয়ার সময় কিছু কিছু প্রবলেম হয়েছে তোদের? তোদের প্রবলেম হয়েছে নিশ্চয়ই না, ওই জন্য তোদের বাড়িতে সিমেন্ট বালি ধুলো যেত বলে তোরা বোধহয় এদিকে জানলাগুলো সবসময় বন্ধ করে রাখতিস, এখন তো ফ্ল্যাট হয়ে গেছে, এখন তো তোরা খুলতেই পারিস, কলোনি প্রপার্টি, হয়তো ওদের মনে হতে পারে যে এদিকটা। তারপর দিন সকালবেলা কথা বলছি, আমি জিজ্ঞেস করেছি, বলছে না না এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার, অ্যাভয়েড করে গেছে। তাদের বাড়িতে ছোট ছেলেটা, তাকে আমি এবার ডেকেছি, যে কি ব্যাপারে রে, তোরা এখানে জানলা টানলা খুলিস না এইসব? হ্যাঁ মা খুলতে দেয় না, মা খুলতে দেয় না। কিছু হয়েছে? বলছে কি যে দাদারা এখানে বসে বিড়ি খেত না এখানে জানলায় বসে বসে? আমি বলছি দাদাদের তো বিড়ি খাওয়ার কথা নয়, কারণ দাদারা মারা যাওয়ার পরে ফ্ল্যাট শুরু হয়েছে করা। কখন খেত? রাত্রিবেলা জানো না বিড়ি খেত, পা দুজনে পা দিয়ে পা ঝুলিয়ে বসে তোমাদের এই জানলাটায় বসে বসে ওরা বিড়ি খেত, বিড়ির গন্ধ ধোঁয়া সব কি খেত। বলছো? মানে ও ওই যারা মারা গেছে তাদেরকে দেখতে উদ্দেশ্য করে বলছে। আচ্ছা, কি বলছো? তারা নাকি পা ঝুলিয়ে ওই জানলা, যখন আন্ডার কনস্ট্রাকশন ঘরটা, তখন নাকি বিড়ি খেত, দু ভাই বসে, তার গন্ধটা ওদের বাড়িতে যেত। এবার আমার বন্ধু বলছে আমি এখান থেকে পালাবো, এবার চল তোর ফ্ল্যাটে গিয়ে থাকি। আমি বললাম নো, এটা কোনো সলিউশন না। এবার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতেই পারছো, এবার যখন আমরা সেটা আশেপাশে বললাম যে এরকম কোনো ব্যাপার আছে,
বলছে যে হ্যাঁ ওখানে তো ওরকম হতো, আগে তো হতো, প্রচুর হতো এরকম ব্যাপার ওদের বাড়িতে, তো ওরা অনেক কিছু করিয়েছে, তারপর থেকে তো কিছু নয়, কিছু হওয়ারও নয়, কিছু থাকেও না, এরকম ব্যাপার। আমার মনে হয় না কিছু আছে। আমি বললাম ফাইন, ফেয়ার এনাফ। আমি একটি জায়গায় যাই ওকে নিয়ে, একটি জায়গায় মানে শাসনের ওখানে একটি জায়গায় যাই, এবং সেই ভদ্রলোক একটু তান্ত্রিক টাইপ। এবার তার কাছে গিয়ে যখন বলি যে আমার এরকম ব্যাপার, আমার ঘরটায় না কোনো প্রসপেক্ট পাচ্ছে না, আমি এই ব্যাপারটা বলিনি কিন্তু, হ্যাঁ, যে ও না কোনো প্রসপেক্ট পাচ্ছে না, কাজ আসছে না, যেটা ইমপ্রুভমেন্ট হওয়া দরকার সেটা হচ্ছে না, বাড়িটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে, তুমি বাড়িটাকে কিছু একবার করো, দেখো বাড়িটাকে। তো তখন উনি না প্রচুর আমাকে এরকম ওনাদের লেখা টেখা দিয়ে প্রচুর কাগজ দেন এবং বলে যে যতগুলো বাইরের দিক আছে, যতগুলো দরজা জানলা আছে, প্রত্যেকটা দরজা জানলার ওপরে এগুলো লাগাতে হবে। ও বুঝতে পেরেছে যে সামথিং রং ইন দ্য হাউস। এবং তুমি যদি এখনো যাও আমার বাড়িটা, ওই বাড়িটায় যদি তুমি যাও, তাহলে তুমি হয়তো এখনো জানলাতে দেখতে পারবে, জানলার বাইরে 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 চারিদিকে ওই ওই পেপারগুলো লাগানো আছে, ঠিক আছে? পেপারগুলো লাগিয়ে আমি ল্যামিনেট করে আমরা ওগুলো লাগিয়ে দিয়েছিলাম দরজার ওপরে, পেপার সমস্ত জায়গায়। এবং তারপর থেকে মনে হয়েছিল আমাদের যে আর কোনো ভয়ের ব্যাপার নেই, তুই থাক এখানে, অনেক কষ্ট করে কিনেছিস লকডাউনের সময়, বুঝতেই পারছো এইসব ব্যাপার। তো 1 বছর পরের কথা, ঘটনাগুলো বলছি একটু। তারপর হলো, হবার পর আমরা আমরা এবার মোটামুটি পাড়ায় রিসার্চ শুরু করেছি কি হচ্ছে না হচ্ছে। এবার হলো একটা দিন যেদিনকে ভীষণ গরম লাগছে, উই আর সাপোজ টু, আমি সেদিনকে ওর বাড়িতে রয়েছি, উই আর সাপোজ টু গো ইন দ্য টেরিস। ও ফার্স্ট ফ্লোরে থাকতো, সেকেন্ড ফ্লোরে থাকতেন ওই বাড়িরই দুটো ছেলে, যার একজনের ছেলে দুটি মারা গেছিল, দাদা আবার জগন সন্তান আছে, আর একটি ছোট ভাই যার দুটো ছেলে আছে, দুটো ফ্ল্যাট, রাইট? তার উপরে দুটো ফ্ল্যাট যেটার মধ্যে একটা ভাড়ায় চলে, সারা রাত্রিবেলা কেউ থাকে না, আর একটা ছোট্ট মতো ফ্ল্যাট যেটার মায়ের সাইজ, সেটাই ওই থার্ড ফ্লোরে একটা করা আছে, তার উপরে টেরিস। আচ্ছা, আমি বললাম তুই কেমন ছাদে যাসনি? বলছে না আমরা কেমন ছাদে যাই। আমি কেন যাসনি? না চল চল ছাদে যাই। মানে এটা কাকে তুমি বলছো, বাচ্চা ছেলে? আমার বন্ধু, আমার বন্ধুকে বলে চল ছাদে যাই, রাইট? বললো যে আবার ছাদে যাবি, থাক না, তোর জানলা টানলা খুলে আছে, চ হাওয়া আসছে, চল চল না, ছাদ তো দেখাই হয়নি কখনো। এবার সেকেন্ড ফ্লোর থেকে ওঠার সময় একটা প্যারাম্বুলেটার, ওটা আমি দিনের বেলা দেখেছিলাম একবার, আচ্ছা, প্যারাম্বুলেটার থাকে বাচ্চাগুলোর জন্যই বোধহয় কেনা হয়েছিল, যাই হোক একটা প্যারাম্বুলেটার থাকে। এবার আমরা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাচ্ছি, মাঝখানে যে জায়গাটা থাকে না, লাইট জ্বলে না, কিন্তু সেকেন্ড ফ্লোরে লাইট জ্বলে না, ওই দিকটা তো জ্বলেই না, ছেড়ে দাও, জাস্ট হিলছে প্যারাম্বুলেটার, আগে পেছনে হচ্ছে। আমি ভাবছি যে আরেকটা ভাইয়ের যে দুটো ছেলে আছে, বড় ছেলে, তারা বোধহয় ওখানে গেছে, আর একটা অদ্ভুত বিড়ির গন্ধ, জানো, মানে ওটা ঠিক বিড়ি নয়, ওটা সিগারেট নয়, কিছু পোড়ারও নয়, মানে সামথিং অর দ্য আদার। আমি ভাবলাম বোধহয় অন্য কিছু, গাঁজা খাচ্ছে বা কিছু একটা খাচ্ছে, হতে পারে। তো আমি ওই বাড়ি ছেলেটির নাম করে আমি আমার বন্ধুটি ডাকলো, এই তোর আছিস ছাদে? দেয়ার ইজ নো বডি, নো রিয়াকশন, নো আনসার। আমরা আবার দুটোর পা সিঁড়ি দিয়ে উঠি, আর একটু তীব্র হয় গন্ধটা, এবং তারপরে আই ফিল লাইক সামথিং ইজ লাইক, কিছু একটা উঠলো চলে গেল, এরকম একটা ব্যাপার। তো আই ওয়াজ প্রিটি শিওর যে ওখানে কেউ একটা লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছে, সেই জন্য সে দাদা সচেতন হচ্ছে। কিন্তু প্যারাম্বুলেটার হিলছে কেন, সেটার ব্যাপারে আমার কিন্তু একদমই কোনো আইডিয়া ছিল না। আবার আমার বন্ধু ওই ছেলেটির নাম করে, ছোট তুই আছিস ওখানে, ছোট আছিস? হঠাৎ করে কি মনে হলো জানো, আমার মুখের উপর কেউ ধোঁয়া ফেললো, মানে তখন তুমি কাছাকাছি চলে গেছো? অলমোস্ট লাইক আমার তখন আরো 3-4টে সিঁড়ি উঠলে আমি তখন প্যারাম্বুলেটার কাছে গিয়ে পৌঁছাই। আচ্ছা, হ্যাঁ, মানে তোমার মনে হয় না যে ধর সিঁড়িটাতে এবার বেঁকেছে, ওইখানটা দিয়ে না কেউ তোমার মুখের উপর ধোঁয়া ফেললো, অ্যাজ ইফ আমরা একটা বাজে জায়গায় এন্টার করতে চলেছি, যেটা ওর জায়গা। এখন সেটাও বুঝিয়ে দিল যে ডোন্ট ট্রাই টু এন্টার হিয়ার। তারপর ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ঘরে এলাম, আমি বললাম এক্ষুনি তুই জামা কাপড় গোছা, আমার সঙ্গে চল আমার ফ্ল্যাটে। আই মেক হিম শিফট অ্যাট দ্য সেম নাইট, বুঝতে পারছো? যথেষ্ট ভয় নিয়ে, যা ছিল হাতের কাছে, যা ঘড়ি ঘড়ি, পরের দিন কাজ আছে কিনা জুতো মুতো নিয়ে আমি বললাম চল, তা দেখা যাবে। তার পরের দিন সকালে এসে ঘরটার ফটোর অটো দিয়ে আমি অ্যাড দেওয়া শুরু করলাম যে এটা বিক্রি করে দিতে হবে। তুমি বুঝতে পারছো কি ধরনের ভয় পেয়েছি আমরা, মানে তুরন্ত বিক্রি করতে হবে, মানে দেয়ার ইজ নো ইফ অ্যান্ড বাট, যা পাওয়া যায় তাতেই ছেড়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার। একে তো প্রসপেক্ট নেই এরকম একটা ব্যাপারে। তো এবার আমরা বিক্রি করব, বিক্রি করার সময় এবার আমাদের রিসার্চ শুরু হয়েছে যে কেন ঘরটার মধ্যে এরকম ব্যাপার ট্যাপার আনতেন। আমি জানি না এটা আমার তোমার পডকাস্টে বলা ঠিক হবে কিনা, অতদূর অব্দি আমাদের গল্পটা যাবে কিনা, বাট হোয়াট আই কেম টু নো যে
যে ভদ্রমহিলা তার দুটি ছেলেকে হারিয়েছিলেন, তার জীবনে রিভেঞ্জ যে তার দেওরের ছেলেগুলি কেন বেঁচে থাকবে। মানে যে দুটো উপরে ঘর ছিল, যাদের দুটো আলাদা আলাদা ঘর ছিল। কারেক্ট। কারণ এই বয়সে ভদ্রমহিলাই সাপোজ টু এক্সপেক্ট যে তার ছেলেরা তাকে রোজগার করে খাওয়াবে। সেই বয়সে দাঁড়িয়ে তাকে দুটো বাচ্চাকে মানুষ করতে হচ্ছে, তাদেরকে স্কুলের জন্য তৈরি করতে হচ্ছে এবং তাদের জন্য খাটতে হচ্ছে, তাকে গিয়ে কাজ করতে হচ্ছে। দুঃখের জায়গা, রাইট? এবং সেই জায়গা থেকে মহিলাটি চায় যে তার দেওরের যে দুটি ছেলে আছে, যারা হয়তো দুদিন পর কাজে ঢুকবে বা কাজ করবে বা এরকম কিছু একটা, তাদের জীবনে সচ্ছলতা আসতে পারে, সেটা হতে দেওয়া যাবে না। এটা কোনোভাবে বিঘ্নিত করতে হবে এবং তার জন্য যেন তেন প্রকারেণ কিছু একটা করতে হবে যাতে তাদের দুটো ছেলেও অপঘাতে মৃত্যু হয়। এবং সেই রিভেঞ্জের জন্য যেখানে আমাদের ফ্ল্যাট তৈরি হয়েছে, ঠিক তার সেই ফ্ল্যাটের ব্রহ্ম জায়গায় একদম মাঝখানে ওই যে দুটি ছেলে মারা গেছিলো তার কিছু একটা জিনিস পোঁতা আছে, ঠিক আছে? কিন্তু কোনো একটা সময় আমি প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি তাদের বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়ায় এই জিনিসটা উঠে এসেছিল, বুঝতে পারছো? সেই নিয়ে চিৎকার চেঁচামেচি, এই সেই নানা রকম। কিন্তু কেন করেছে সত্যি আমার কোনো আইডিয়া নেই, বা আমার জিজ্ঞাসা করার দরকার ছিল, বা আমি হয়তো এটা প্রশ্নটার উত্তর খুঁজতে পারতাম, সেটা আমি কখনো খোঁজার চেষ্টা করিনি, বিশ্বাস করো। বা আমরা রাদার আমি কে, দ্য পারসন ওয়াজ স্টেইং ওভার দেয়ার, হি ইজ সাপোজ টু আস্ক। সবাই এফেক্টেড হবে তো এটা করলে। কারেক্ট, পুরো ফ্ল্যাট এফেক্টেড হয়ে যাবে। কারেক্ট। তার নিচে একজন মিডিয়া পার্সন আছেন, যিনি একজন এক্সিকিউটিভ প্রডিউসার কোনো একটি চ্যানেলের, তার ছেলেকে একটি দোকান কিনে দেওয়া, মানে আমার ফ্ল্যাটের নিচে একটা বড় দোকান তাকে কিনে দেওয়া হয়েছে। তুমি বিশ্বাস করো আশেপাশের সবাই কিন্তু প্রত্যেকটা দোকান চলে এক্সেপ্ট দ্যাট। প্রথমে ওইটা একটা হাই ক্লাস একটা ডিপার্টমেন্টাল স্টোর খোলা হয়েছিল, হাই ক্লাস ডিপার্টমেন্টাল স্টোর, সেটা জাস্ট চললো না। জাস্ট তার অপোজিটে বিশাল বড় অ্যাপার্টমেন্ট রয়েছে, এদিকে ওদিকে সব জায়গায় অ্যাপার্টমেন্ট রয়েছে। তারপর সেটাকে বন্ধ করে দিয়ে একটা ডক্টরস ক্লিনিক করা হয়েছে, যেখানে টেস্ট করা হয় না অল দিস। মানুষজন গিয়ে মুকুন্দপুরে আশেপাশে বিভিন্ন জায়গায় করায়, কিন্তু ওইটার কোনো প্রসপেক্ট হচ্ছে না। ট্রাস্ট মি, ওরা যে বিজনেসগুলো করতে যাচ্ছে, আমি এখনো কাকিমাকে কখনো বলিনি যে তুমি কেন একটু ট্রাই করো ওখান থেকে বেরিয়ে আসার, ওরা করতে পারছে না। ওই ফ্ল্যাটটি সামহাও বিক্রি হয়, যেদিনকে বিক্রি হয় অনেক কম দামে বিক্রি হয়, সেদিনকেই যে কিনছে তাকে ওখানে দাঁড় করিয়ে রেখে সকাল থেকে সমস্ত লিগ্যাল জিনিসগুলো করে ওই লোকটিকে সেদিনকে রাত্রিবেলা 2টোর মধ্যে হ্যান্ডওভার দেওয়ার জন্য আমাদের সমস্ত জিনিসও আমার ফ্ল্যাটে নিয়ে আসে, যে কোনোভাবেই আর ওখানে থাকা যাবে না, রাত কাটানো তো অনেক পরের ব্যাপার, নিয়ে আসে। এবার ওখানে যারা যায় তাদের একটি বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ, যারা কিনলো তারা গেল, তারা আমার খুব পরিচিত ছিল, মানে একটু চেনা জানার মধ্যে। আমি যদি এই কথাগুলো বলি না, আমি এটা আমাদের হয়েছে হয়তো, তখন এতটা ডিপলি আমি ভাবিনি, হ্যাঁ, যে এটা আর কারোর কোনো কিছু করতে পারে। বাড়িটা নেওয়ার 3 মাসের মধ্যে রিপোর্ট, ভদ্রমহিলার মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। কি বলছো? আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট, কারেক্ট? তার কদিন পরেই লোকটির হার্ট অ্যাটাক হয়। বাবা, এটা আমরা কিভাবে জানতে পারি? বিকজ আমরা কানেক্টেড ছিলাম, ফ্ল্যাটে কিছু টাকা বাকি ছিল, কারণ আমরা তো যা পেয়েছি আমরা দিয়ে চলে এসেছি, বুঝতে পারছো তো? আমাদের যেটা নেওয়ার জন্য 6 মাস পরে আমাদের কথা বলার কথা ছিল। 6 মাস পরে যখন কথা বলি তখন আমি জানতে পারি যে ভদ্রমহিলা মাল্টি অর্গান ফেলিওর, তিনি ডান্স টিচার, ভদ্রমহিলা ডান্স টিচার। এবং যে ভদ্রলোক সেটা কিনেছিলেন তিনি কোনো একটি হসপিটালে ইনচার্জ, তাদের বাচ্চা ছেলেকে এখান থেকে পড়াশোনা করবেন, কারণ কি তারা অন্য জায়গা থেকে, মানে গ্রামের দিকে কোথাও থাকেন। তারা সংসারকে বিক্রি করে তারা যাকে দেন, তারা যখন থাকা শুরু করে, আই কেম টু নো দ্যাট 2023-এর পর, আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি, তো 2023-এ ওটা বিক্রি হয় আবার, মানে থার্ড পার্টি নেয়, থার্ড পার্টিও 6 মাসের মধ্যে বিক্রি। তার ওইটা কেনার পরে তার লরি অ্যাক্সিডেন্ট হয়, তার লরির বিজনেস ছিল লোকটির, 2টো না 3টে লরিতে অ্যাক্সিডেন্ট হয়। এটা আমার শোনা কথা, আমি কিন্তু এটা জানি না, ঠিক আছে? এটা আমি যা শুনেছি। সেই জন্য লোকটি টাকার প্রবলেমের জন্য ফ্ল্যাটটি বিক্রি করে দেয় এবং এখন 4th পার্টি সেখানে বাস করে, সেও বাস করে না, সে ভাড়া দিয়ে চালাচ্ছে। মারাত্মক ঘটনা এটা। এবার তার পাশের বাড়ির ব্যাপারে তুমি জানতেই পারো যে তোমার তাহলে পাশের বাড়িতে কি করে রয়েছে, তারাও হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা এবং সেই ডগিটি রয়েছে, তারা কিভাবে রয়েছে। সে বিশ্বাস করে যে তার বাড়িতে যে ঠাকুর রয়েছে, যিনি সন্তোষী মায়ের ভক্ত, তাকে কিছুতেই কিছু হতে দেবেন, স্ট্রংলি বিলিভ করে সেটা, সেই বিশ্বাসে সে রয়েছেন আর কি।
না, আমি এখান থেকে অনেক কিছু পারমিটেশন কম্বিনেশন করে একটা জিনিস আমার মাথায় ঘুরছে যে ওই ফ্ল্যাটটাই কেন এফেক্টেড। কারণ প্রথমে বাচ্চাটা বললো যে ওই ঘরের জানলার ওখানে বসে ওরা বিড়ি খেত, ওদের নিজস্ব স্পেস হয়ে গেছে, কারণ এই স্পেস অলরেডি মানুষে বাস করছে, ওটা ততক্ষণ ফাঁকা রয়েছে, তো ওদের প্রেজেন্সটা বেশি ওই ফ্ল্যাটে চলে গেছিলো। দ্বিতীয় কথা হচ্ছে ব্রহ্মস্থানে যদি ওরকম কিছু রাখে ওই বাড়ির কারোরই উন্নতি হবে না, নেই। কারণ ব্রহ্মস্থানকে সবসময় খালি রাখতে হয়। সেইখানেই তুমি অপঘাতে মৃত্যু হয়েছে যাতে তাদেরই যদি কোনো কাপড় টাপড় দিয়ে তুমি যদি ওখানটা হাড়ির মধ্যে এক্স্যাক্টলি ওটা ব্ল্যাক ম্যাজিক, মানে অপঘাতে মৃত্যু, ওদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না, ওদেরকে ওইখানেই রেখে দিল যাতে ওরা কাউকে উন্নতি করতে দেবে না, বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল লসেস, কারণ যখনই নেগেটিভ এনার্জি চলে যায় সবার আগে ফাইন্যান্সিয়াল লসেসগুলো তোমাকে ফেস করতে হয়। কাজে জায়গা খারাপ। তোমার যদি অরা যদি খুব স্ট্রং থাকে তোমার হালকার মধ্যে বেরিয়ে যাবে ফাইন্যান্সিয়াল লসেস, বাট ওই মৃত্যু যোগটা তোমার আসবে না। যখনই এই যে বললে যে মাল্টি অর্গান ফেলিয়ার বা লোকটা হার্ট অ্যাটাক হয়ে গেল, তাদের হয়তো অরাটা অত স্ট্রং ছিল না বা তারা অতটা জিনিসটা জানতো না। আমার তো এটা খারাপ লাগে যে তারপরেও যে বিক্রি করলো তার লরিতে অ্যাক্সিডেন্ট হলো। এবার দেখো প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস তুমি যে ইন্টাররিলেট করো, মেন জায়গায়। হ্যাঁ আমি বলছি প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস যখন আমি ইন্টাররিলেট করছি সবারই কিন্তু অপঘাতে মৃত্যু হচ্ছে। এরপরে এসো, আমরা ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে এসেছি, স্টিল উই আর কানেক্টেড সামহাউ বিকজ পুরোনো পাড়া তো খবর টবর পায়। হোলির পরের দিন, আর ভদ্রলোক ছেলেরা চলে যাওয়ার পর ডিফারেন্ট একটু ডিপ্রেশনেই হয়তো বেশি মদ খেতেন বা কিছু করতেন, উনিও একইভাবে বাইকের পিছন থেকে পড়ে গিয়ে তারপরে মাথা ফেটে গিয়ে সে মারা যান। এটা এটা কি ছেলেটির বাবা, ওই দুটো ছিল মারা গেছিল, হ্যাঁ 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 সেই ছেলেটির বাবা। এ বাবা, মানে ছেলেটি 17-18-তে মারা গেছিল, ওর বাবা মারা গেল 2024 বাইক থেকে পড়ে বাইক থেকে পড়ে গিয়ে মাথায় দিকে আঘাত পেয়ে মাথাটাই ফেটে গিয়ে সেম ছেলেগুলোরও তাই হয়েছিল। মর্মান্তিক একটা ঘটনা। মানে যেই কাজটা করালো মানে ঠিক কাজ করালো না, মানে যাদের জন্যে ক্রিয়াটা করেছিল তাদের সঙ্গে যারা আদার্স যারা এর মধ্যে ইনভলভই ছিল না তারাও কোথাও না কোথাও এফেক্টেড হয়ে গেছে খুব বাজে ভাবে। লাস্টে তোর বাবাকে নিয়ে গেল, এখন কি ক্রিয়া করেছিল কি ক্রিয়া করেনি সেটা তো বোঝা যাচ্ছে না, বাট দেখো যারা অপঘাতে মৃত্যু হয়ে যায় তখন তো তারা আর আপন কারো থাকে না। যখন এই বডিটার থেকে যে সোলটা বেরিয়ে যাবে তখন কিন্তু নো কানেকশন বিটুইন ফাদার মাদার, কারোর সঙ্গে কোনো কানেকশন থাকে না, তখন যাকে পাবে তাকেই নিয়ে যাবে। ও তো তাই করেছে, দুজনকে করলো, তারপরে লরিতে যিনি গেল ওনার সঙ্গে হলো, তারপর ওর বাবা ওই ওই বিল্ডিংটা একটা টাইমে দেখবে পুরো অ্যাবান্ডেন্টই হয়ে যাবে পুরো। আমি জানি না, বাট তুমি একটা কথা ভাবো, আমি শুধু একটা কথা ভাবি যে আমরা তো অনেক কিছু মানি না, ধরো আজকে আমরা সারাক্ষণ ঘুরছি ফিরছি রাত্রিবেলা ফিরছি এন্ড অল দিস, সামথিং তো ইজ দেয়ার ডেফিনেটলি। কারণ এর মধ্যে যে একটা তো আমি গেছিলাম সেখান থেকে ওই সময় যে পেপারস গুলো নিয়ে এলাম এন্ড অল দিস, ওগুলো তো আমি পড়েইছিলাম। ওটা করার পরে মনে হয়েছিল যে কোথাও একটা বোধহয় আমরা একটা শান্তিকুঞ্জে বাস করছি তাই। কিন্তু তারপরেও যখন ওই যে এখনো মাথা থেকে যায়নি যে কাজ কেন আসছে না, কাজের জায়গায় কেন লস, দিস অ্যান্ড দ্যাট। সো আই মেট আ বাস্তু গাই, তো বাস্তুটার ছেলেটা এসে বললো না যা যেদিকে বাথরুম থাকার কথা সেখানে ঠিক আছে, কালার টালার হোয়াট ইউ হ্যাভ ডান দ্যাট ইজ পারফেক্টলি ওয়েল, একটা ওয়াল রেড কালার করা আছে ওটাকে একটু চেঞ্জ করে দে, আমার মনে থিংস উইল বি চেঞ্জ। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো যে তো ও এসে মোটামুটি যা পজিটিভ নেগেটিভ মিলিয়ে কিছু চেঞ্জেস বলে দিয়ে গেছিল, এভরিথিং ওয়াজ ডান। তারপরে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ অলরেডি অলসো এই ব্যাপারগুলো নিয়ে যখন কাজ করে তখন আমি তাকে একবার ডাকি ঘরে, তো সে এসে আমাকে বলে যে এই ঘরটা তোরা খুব বেঁচে আছিস বিকজ এই ব্যাপারগুলো দেওয়া আছে বলে চারিদিকে, নাহলে ইউ আর নট সাপোজ টু লাইক লিভ ইউর লাইফ। হ্যাঁ বলছে ওরা এখনো আছে and they are not happy with their family. স্বাভাবিক, they are not at all happy with their family and they have the specific revenge for their mom. আমি জানি না কেন। না দেখো এটা এটা একদম ফ্যাক্ট, কারণ যে কথাটা বলেছে এটা ফ্যাক্ট। কারণ কি দেখো যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের এমনিতেই যতটা ওদের লাইফ এক্সপেক্টেন্সিটা রয়েছে ততদিন ওদেরকে কিন্তু ওইভাবেই থাকতে হবে অ্যাজ আ সোল অ্যাজ আ স্পিরিট, তারপরে তারা মুক্তি পাবে। এবার যদি কেউ ওকে আটকে রেখে দেয় ওরা চিরজীবনের জন্যই ওখানে আটকে গেল, ওখান থেকে কিন্তু আর পার পাবে না। আর ওই যে ক্রিয়াটা করেছে ওর মা তো নিশ্চয়ই আর কাউকে জানায়নি,
ওর মা যখন চলে যাবে তখন কিন্তু ওই জিনিসটা ওখানেই থেকে যাবে, ওর মা Correct. মুক্তি পেয়ে যাবে। কারেক্ট। কিন্তু ওই যে দুজন রয়েছে, যে দুটো আত্মা রয়েছে, স্পিরিট রয়েছে, তারা কিন্তু ওখানেই সারা বন্ধ হয়ে জীবন গেল। বন্দী হয়ে গেল। তাদের কিন্তু মুক্তি আর কোনো মতেই হবে না। আর ওটা তো সরানো যাবে না সামাও, তার মতো ফ্ল্যাট হয়ে গেছে হ্যাঁ, already। মানে পুরো বিল্ডিংটাকে যদি ভেঙে দিয়ে জিনিসটাকে বার করে নিয়ে এসে ওখানে ভালো মতো ক্রিয়া করে আবার বিল্ডিং করে, তাহলেই একমাত্র ওরা মুক্তি পাবে, এছাড়া কোনোদিনই মুক্তি পাবে গতি না। নেই ওটা, কোনো গতি নেই। ওই জন্য বললাম যে এরকম অনেক বিল্ডিংস আছে আমাদের কলকাতায় যেগুলো পুরো অ্যাবান্ডেন্ট হয়েছে। তুমি যদি নিউটাউনের দিকে যাও, বিশ্ব বাংলার ওখানেও দেখবে কিছু বিল্ডিংস আছে যেগুলো কিন্তু পুরোপুরি অ্যাবান্ডেন্ট, পুরোপুরি। আরেকটা জিনিস হচ্ছে তোমার এই মা ফ্লাইওভারে যখন আমি আসছি, তপসিয়ার দিক দিয়ে মা ফ্লাইওভার দিয়ে, ওখানেও একটা বিল্ডিং দেখবে বাদিকে থাকে, একসময় কোভিড এর জন্য পেশেন্টদেরকে রাখা হয়েছিল, right, right, ওটা right. একটা অ্যাবান্ডেন্ট বিল্ডিং। হ্যাঁ, ওটা খুব স্পুকি ভাইবস, যেমন আমি যখন ওখান থেকে বাইক নিয়ে আসতাম তখন আমি দেখতাম যখন কেউ থাকতো না একটা স্পুকি ভাইব থাকতো। কারেক্ট। এই স্মোকি যেটা বলে না, এরকম একটা অদ্ভুত একটা ভাইবস পাওয়া যায়, মানে যেটা তুমি কোনো নেগেটিভ জায়গা ঢুকলেই না তুমি একটা ওরা ফিল করতে পারবে, রাইট? তো একটা নেগেটিভ জায়গা ঢুকছে। আমি তোমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করছি, এটা আমাদের সঙ্গে ঘটেছে। কারণ আমরা রিসেন্টলি একটা রাইডে গেছিলাম, হ্যাঁ, পাহাড়ের দিকে গেছিলাম। তো সেই রাইডটা আনএক্সপেক্টেড জিনিস ঘটেছে। প্রথম কথা হচ্ছে আমরা যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে চারকোল। তো চারকোলে গেছি, চারকোলে একটু আইসোলেটেড জায়গা, মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই একটু আইসোলেটেড জায়গা, যেখানে তুমি নেটওয়ার্কও ভালো মতন পাবে না। খুব কষ্ট করে নেটওয়ার্ক পাওয়া যায় আর কি ওখানে। তো সেখানে গেছি, সেখানে একটা মানে পরবর্তীকালে জানতে পেরেছি যে ওখানে একটা হোমস্টে বানিয়েছিল, যেই হোমস্টেতে মানে প্রথম তো ওই হোমস্টেটা হয়েছে কবরের উপরে, মুসলমানদের কবর থাকে সেই কবরের উপরে হয়েছে। তারপরে যে ওনার কিনেছে সে ওটাকে মানে ভালো করে বিজনেসটাকে রান করার জন্য সেই হোটেলের মধ্যে জিন চালন করেছে, যে ভালো করে যাতে হোটেলটা ভালো করবে। এবার দেখো জিন চালন করানো মানে হচ্ছে তোমাকে কিছুটা দেবে কিছুটা নেবে। তো স্টার্টিং পয়েন্টে প্রথম 1.5-2 বছর মানে কয়েক কোটি টাকা কামিয়ে নিয়েছে ওখান থেকে বিজনেস করে। তারপরে আস্তে আস্তে ডাউনফল হয়, সেই ওনারও কোনো কারণে মারা যায়, আর ওই যে বিল্ডিংটা আছে ওটা অ্যাবান্ডেন্ট হয়ে যায় পুরো, ওখানে কেউ আর যায় না, অ্যাবান্ডেন্ট হয়ে যায়। তার ঠিক নিচে আর আশেপাশের হোমস্টেগুলো দিব্যি চলছে। আর ওই হোমস্টের থেকে ভিউ অসাধারণ ভিউ, তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছ, তুমি ডুয়ার্সের ভিউ পাচ্ছ, সব দিকের ভিউ পাচ্ছ, তুমি দার্জিলিং এর ভিউ পাচ্ছ, কারণ ওরা টপের মধ্যে আছে। এরকমই করতে করতে আমাদেরই একটা বন্ধু রাত্রিবেলায়, মানে আমরা তো বিভিন্ন হোমস্টেতে রয়েছি, মানে আমি একটু নিচে রয়েছি, তার উপরে হোমস্টেতে বাকিরা রয়েছে, তার আশেপাশে রয়েছে। তো ও আর কি ছাড়তে যাচ্ছে নিয়ে আসছে, কারণ অন্ধকার রাস্তা, ওর কাছে টর্চ ছিল, ও যাচ্ছে। আর একটু সাহসী টাইপের ছিল, ওসব ভয়টা পায় না, কাউকে দেখলেই ভয় পায় না। যাচ্ছে আসছে যাচ্ছে আসছে করতে করতে ভোর 3টে হয়ে গেছে। ও যখন উঠছে ওই ইন্টারসেকশনে যেখানে তোমার হোটেলটা রয়েছে, অ্যাবান্ডেন্ট হোটেলটা, সেটা জাস্ট উপর দিকে উঠে যাচ্ছে, আমাদের একটা বিল্ডিংটা নিচে, আর ঠিক মাঝখান থেকে আমাদের আর বাকিদের রিসর্ট আছে। ওই ইন্টারসেকশনে ও দেখেছে একটা ফিগার দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে, একটা মেয়ে, শাড়ি পরা, লাল লাল চোখ, লম্বা লম্বা চুল। ও অনেকক্ষণ তাকালো, তাকিয়ে ও উঠে চলে গেল। এটা ফার্স্ট ইনস্ট্যান্ট ঘটেছে, কাউকে কিছু বলেনি। হোটেলে এসি কাপলরা যেখানে থাকছিল, মানে কাপলদের জন্য একটা আলাদা সেকুরেটেড জায়গা ছিল আমাদের হোটেলটা, ঠিক একটু উপর দিকটা, মানে 70-80 মিটার হবে। কাপলদের কি হচ্ছে, এরকম ঘরের বাইরে তোমার ওই বেরিয়ে তুমি বসতে পারো, ভিউ দেখতে পারো, ওনারা ব্যালকনি টাইপের হচ্ছে, দিয়ে বেরিয়ে যাবে। ওরা রাত্রিবেলা এরকম তাকিয়ে আছে, হঠাৎ করে একটা অবয়ব চাট করে সরে গেল। এবার এই জিনিসটা তারপরে যে এই হোমস্টেতে আমার বন্ধুগুলো ছিল, তার ওনারা আমাদের খুব ক্লোজ ছিল, তো তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কিছু এখানে হন্টেড কিছু। তখন উনি বলে যে ওই যে রিসর্টটা আছে, হোমস্টেটা আছে, ওটা একটা হন্টেড অ্যাবান্ডেন্ট ইয়ে আছে। বলে যে আমরা এরকম দেখেছি একটা ভদ্রমহিলা এরকম যায় ওখানে রাত্রিবেলা, লাইট জ্বলছে বাথরুমের দরজাটা খুললো, উনি সাদা শাড়ি পরে হেঁটে হেঁটে বেরিয়ে মিলিয়ে গেল। এটা আমরা দেখতে পাই ওখানকার লোকেরা। বাপরে। এই তুমি যখন জিমটা বললে না, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি। কয়েকদিন আগে, কয়েকদিন মানে নট ইভেন 1 ইয়ার, আমার এক বন্ধু, তার কাকা, বুঝলে, তার কাকা যে তোমার ইয়ে করেন, ব্যবসা করেন, শিয়ালদা থেকে জিনিসপত্র আলু তুলে নিয়ে গিয়ে বারুইপুর সাইডে বা কোথাও একটা সাইডে উনি হয়তো সেগুলো বিক্রি করেন। তো ওনার কাজটাই হচ্ছে রাত্রিবেলা লরি করে আবার চলে আসেন, সবাই মিলে যাচ্ছে এরকমভাবে। রিসেন্টলি ঘটনা যে উনি ওইভাবে যাচ্ছেন, যাওয়ার সময় প্রতিদিন রাত্রিবেলা যান আসেন, আসার পরের দিন সকালবেলা থেকে তার বাথরুম হচ্ছে না, বাথরুম বন্ধ, বুঝতে পেরেছো? পেট ফুলে যাচ্ছে, বাথরুম হচ্ছে না, উঠতে পারছেন না, আর মুখ দিয়ে না বিড় করে কিছু একটা বলে চলেছেন, কিছু আওড়ে চলেছেন।
কোনো বোঝাবুঝির কোনো সিন নেই। এবার তখন ওকে জিজ্ঞেস করে এরকম তো কন্ডিশন হওয়ার কথা না, তখন ওনাকে নিয়ে যাওয়া হয় আমাদের এই হসপিটালে, বাঙ্গুর হসপিটালে, এবং সেখানে ওনার বোধহয় ইউরিন গুলো পাস করার জন্য ওনাকে কিছু একটা প্রসেস করে দেওয়া হয়। সেম কন্ডিশন, সেম, আবার বাড়িতে ফেরত নিয়ে আসেন, আবার সেম কন্ডিশন। ঠিক আছে, তখন ওরা যারা ওদের সঙ্গে যায় টায় তারা রীতিমতো এসছে যে কি ব্যাপার, কি হয়েছে। তো ওনারা দেখার সময় ওনাকে দেখছেন, তখন ওকে বলছে তোকে বারণ করেছিলাম ওখানে বাথরুম না করতে, তুই কেন করলি? গাড়ি দিয়ে যখন আসে তখন ও কোথাও একটা দাঁড় করিয়ে কোনো একটা মাজারের পাশে ও বাথরুম করেছিল, বুঝলে? এবার সেই থেকে ওনার বাথরুম বন্ধ মানে বন্ধ একেবারে, দেয়ার ইজ নো ইউরিন পাস। তারপরে ওনার ওইভাবে পেট ফুলতে শুরু করছে, অদ্ভুত একটা ব্যাপার। ওনাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়, হসপিটালে ওনাকে অ্যাডমিট করা হয়, কোনো কিছু ডিটেক্ট করা যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তো সামহাও ওর পিসি কোথাও একটা গিয়ে কিছু একটা মাদুলি টাদুলি নিয়ে আসে ওই বালিশের তলায় রাখার জন্য। যে মানুষটার কোনো সার নেই, যে মানুষটা কিছু বলতে পারছে না, কাউকে চিনতে পারছে না, কাউকে কোনো কথা বলতে পারছে না, শুধু মুখ দিয়ে আওড়ে যাচ্ছে, যেটা আস্তে আস্তে আসছিল সেটা এবার জোরে জোরে আসতে শুরু করেছে। অ্যান্ড দ্যাট টু যে কোনোদিন মুসলিম নামাজ পড়তে পারে না বা শোনেনি কখনো একটা প্রপার হিন্দু ঘরে, সে এবার না ওইসব আওড়াতে শুরু করেছে। কারোর সাধ্যি নেই যে তার মাথাটাকে তুলে তার বালিশের মধ্যে কিছু একটা তাবিজ টাবিজ কিছু দেবে। সেই লোকটিকে ডাকা হয় যে তাবিজ দিয়েছে, সে এসে হাত খাড়া করে দেয়, আমি পারবো না, ইটস আউট অফ মাই কন্ট্রোল, আমি জানি না এবার কি হবে। সে চলে যাওয়ার পরে তাকে আবার হসপিটালে ভর্তি করে, কারণ তার ইউরিন পাস হচ্ছে না, তার পেট ফুলে যাচ্ছে, এরকম ব্যাপার। কোনো রকমের তাকে মাদুরি টাদুরি পড়ানোর ব্যবস্থা করেন, অল দিস। ওইভাবেই আওড়াতে লোকটা 7 দিনের মাথায় শেষ। ওটা হয়, এগুলো হয় প্রচন্ডভাবে। এখানে জিন চালানো হয় না, কিছু এন্টিটি থাকে পাওয়ারফুল মাজারের আশেপাশে থাকে, যারা কিরকম আমি বলছি, দেখো জিন মানে হচ্ছে আমাদের ভাষায় ব্রহ্মদৈত্য, একদম মানে দে হ্যাভ গট অল কাইন্ডস অফ নলেজ, কিন্তু তারা মুসলিম হলে জিন। তো তাদেরকে তুমি চট করে সরাতে পারবে না, চট করে পাওয়ারফুল। আর যদি মাজারের পাশে যদি কোনো জিন থাকে, সেই জিনটা অ্যাকচুয়ালি ভালো জিন, যখন কেউ এফেক্টেড হয় তো ওই জিনরাই হেল্প করে সে বাজে জিনগুলোকে তাড়ানোর জন্য। বাট জিনের তো একটা পাওয়ার আছে, তো তুমি মাজারের পাশে টয়লেট করছো, তার ওটি জিন রাখুন, দে আর ভেরি ক্লিন, প্রচন্ড ক্লিন। তাই জন্য বলা হয় কখনো যদি কোথাও ইউরিন পাস করতে যাও কোনো গাছের তলায় বা কিছু, দুটো তিনটে জিনিস করতে হয়। পাহাড়ে গেলে পরে সবসময় থুতু দিতে হয়। কোনো জিনিস তুমি ফেসেও যদি কোনো ওয়াইপ করো না, আমাকে বলেছিল পাহাড়ের একটা লোক যে ফেস ওয়াইপ করার পরে ওইটার মধ্যে থুতু দিয়ে তারপরে ফেল, বা তুমি ইউরিন করো না, থুতু দিয়ে দেবে সাথে। তাহলে কোনো যদি এন্টিটি থাকে সেগুলো তোমার কাছে আসবে না, সেগুলো এফেক্ট করবে না। আর যদি তোমার মনে হয় যেখানে কিছু আছে, তাহলে সাথে তো ক্ষমা চেয়ে নাও, ভুল করেছো ক্ষমা চেয়ে নাও, তাহলে ওরা কিন্তু ওই জিনিসটা বুঝবে যে হ্যাঁ আমি তোমাকে দেখতে পাইনি বা এখানে থাকো, আমার ভুল হয়ে গেছে, ও ক্ষমা, তারা কিন্তু সরে যাবে। এরকমই একটা ঘটনা হয়, আমি কখনো সাহস করে যেতে পারিনি। আমি যদি কখনো যাই তাহলে তোমাকে আমি অন্য কোনো সময় এসে বলবো। ওখানে রাত্রিবেলা ফ্রাইডে নাইটে ওখানে রীতিমতো এই কাজটা হয়, তাড়ানোর কাজটা, রাজাবাজারের একটা জায়গা করে। তো সেখানে আমার খুব যাওয়ার ইচ্ছা, বিকজ আই গট দ্য ইনভিটেশন। আমার খুব পছন্দের একজন মানুষ, উনি আমাকে বলেছেন যে একবার যাবি, গিয়ে দেখবি, তাহলে বুঝতে পারবি যে হাউ পাওয়ারফুল দে আর। ভেরি পাওয়ারফুল, দে আর ভেরি পাওয়ারফুল। যদি জিনের কথা বলা হয়, জিন আর ভেরি পাওয়ারফুল। ব্রহ্মদৈত্য চট করে আমাদের বাঙালি ক্ষেত্রে ব্রহ্মদৈত্য তো চট করে তুমি পাবে না। কারেক্ট। ব্রহ্মদৈত্য মানে হচ্ছে কোনো ব্রাহ্মণ, খুব এডুকেটেড ব্রাহ্মণ, যে মানে বেদের খুব নলেজ আছে, একটা টাইমে খুব পাওয়ারফুল ছিল, সে কোনো বাজে রিচুয়ালস করতে গিয়ে মারা গেছে, সে হয়ে যায় ব্রহ্মদৈত্য। সেই কারণে ব্রহ্মদৈত্য, আমরা যে হনুমান চালিসা পড়ছি বা আমরা যে মন্ত্রগুলো বলছি, আমাদের থেকেও ভালো প্রনাউন্স ওরা করে, ওরা আরো বেশি, ওরা এফেক্ট করবে না ওদেরকে। আর জিনও তেমনি মুসলমানদের, কিন্তু জিনরা তো পাওয়ারফুল এর জন্য হয় কারণ কি এরা 3000, 4000, 5000, 10,000 বছর পুরনো থাকতে পারে। যে যত বড় জিন হয় তা তত পাওয়ারফুল। এবার প্রত্যেকটা জিনের নাম আছে, কিছু ইফরিত বলে কোনো জিন আছে, ঠিক আছে, বিভিন্ন। এবার ইফরিত এক রকমের আছে, ইটস আ ভেরি ডেঞ্জারাস জিন। একবার যদি কাউকে ধরে কারোর সাধ্য নেই, মানে একটা প্রান্ত নিয়ে যাবেই। সে তুমি মাজারে যদি কোনো মৌলবীর কাছে যাও, সেই মৌলবীর জানও নিতে পারে, বা যাকে ধরেছে তাকেও করতে পারে। মানে ইফরিত এতটাই, তারও উপরে আরো রয়েছে। আমি গেছিলাম, আমি দেখেছি এরকম একটি জিনিস, মানে একটি মেয়েকে আনা হয়েছিল, সে সারাক্ষণ না নামাজ পড়ছে, জানো, দরজা বন্ধ করে সারাক্ষণ সে নামাজ পড়ছে, সারাক্ষণ, এবং তার শরীর সে জীর্ণ হয়ে যাচ্ছে,
তাকে এসে বসানো হয়েছিল এবং তাকে সেই ফ্রাইডেতে ডাকা হয়েছিল, ওখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তো বলছিল যে ওকে নিয়ে যেতে পারবে না, ওকে ওইটা না বলে যাতে নিয়ে আসা হয় এরকম ভাবে। তো সেই শুক্রবার আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, বাট সামহাও নিজের কাছ থেকে না ওই 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 কারেজটা বলো বা ওই সাহসটা জোগাতে পারিনি বলে আমি গিয়ে পৌঁছাতে পারিনি। আই উড হ্যাভ ডান দ্যাট। আমি তো তোমাকে সাজেস্ট করবো যে দেখতেও যেও না। কারণ কি, আমি এরকম তোকে বলছি, কারণ এরা তো এন্টিটি, হ্যাঁ। এদেরকে ডিস্ট্রয় করা যায় না, হ্যাঁ এদেরকে জাস্ট একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফর্ম করা যায় বা Correct. বার করে দেওয়া যায়। কারেক্ট। এবার সে তো ওই প্রেজেন্সের মধ্যেই রয়েছে, Correct. কার অরা উইক, কার অরা কিরকম, তাকে হয়তো এফেক্ট করে দিল। সে হয়তো সেই মুহূর্তে ওইখানে বসে হয়তো সে বুঝতে পারলো না, বাড়ি আসার পরে সে কিন্তু এফেক্টেড হয়ে যাবে, তার বাড়ির লোকরা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে না। এটাও তো সেরকম ডাক্তারের মতন যে কোথায় তোমার প্রবলেমটা আছে তুমি যদি না আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি তার সলিউশন দিতে পারবে। রাইট। যদি এটা জিন হয় তাহলে আমাদের কোনো হিন্দু মতে তুমি রিচুয়ালস করলে সেটা এফেক্ট করবে না, করবে না, তোমাকে ওই মুসলমানদের এফেক্ট করতেই করতে হবে। বা ব্রহ্মদৈত্য হলে পর তার আলাদা রিচুয়ালস আছে, বা যদি কোনো প্রেত ভর করে, প্রেতটা একদম নিম্ন লেভেলের, লো পাওয়ার। লো লো, তাদের তাদের জন্য আলাদা রিচুয়ালস আছে। Correct. তো তোমাকে জানতে হবে কে ভাই ভর করেছে, কে ধরেছে। তো যেরকম হয় মানে, আর এগুলো এফেক্ট করে যায়, মানে ধরো তুমি কখনো কোনো ব্রহ্মদৈত্য দেখে নিলে না, কিছু না কিছু তোমার একটা এফেক্ট করবে তোমার লাইফে। সাপোজ তুমি দেখে নিলে, দেখো কারোর জ্বর চলে আসে, একটা জিনিস দেখবে যখনই কেউ কোনো নেগেটিভ প্রেজেন্সের সঙ্গে যদি ইন্টারঅ্যাক্ট করে না, সবার আগে সিমটম হলো জ্বর আসবে। কারো ফাইন্যান্সিয়াল লসেস আছে, কারোর অফিসে ঝামেলা হবে, ল্যাথার্জিক হয়ে যাবে, কেউ মানে তার রিলেশন ব্রেক হয়ে যাবে, কারেক্ট। সারাক্ষণ বাড়িতে একটা অশান্তি থাকবে, কোনো কারণ নেই অকারণে অশান্তি থাকবে। এটা কিন্তু এফেক্ট হচ্ছে, মানে মানে তুমি দেখেছো সেটার কিন্তু একটা সাইড এফেক্ট। এবার সেটা যদি তোমার ভর পড়ে তাহলে তুমি তো জ্ঞান, তোমার যে কি কি এফেক্ট দেবে তার কোনো মানে, যেরকম আমার কাছে আমার পডকাস্টে একজন এসেছিল, একজন মানে কাপালিক আঘরি তান্ত্রিক আমার পডকাস্টে এসেছিল, তো একটা খুব স্বীকৃতি বেরিয়ে গেছে, মানে ততক্ষণ আমরা এই পডকাস্ট করি ততক্ষণ ওটা রিলিজ হয়ে গেছে। সে বলেছিল যে এরকম হয়েছিল যে এই জিন চালান করা হয়েছিল, মানে জিন কিন্তু শুধু ছেলে বলতে জিন হয় না, ফিমেল এন্টিটির মধ্যেও জিন থাকে। এরকম বলেছিল আমাকে, যেরকম একটা ছেলে আছে, সেই ছেলেটা 18 বছর বয়স, 17 কি 18 বছর বয়স, তারই কোনো রিলেটিভ তার উপর একটা জিন চালান করেছিল। আর যে কি জিন চালান করেছিল সেটা তোমাকে বলছি। সেই জিনটা হচ্ছে একটা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড ফিমেল এন্টিটি, যে সদ্য বিয়ে করেছে, তার ওই মানে বরের সঙ্গে যে ফিজিক্যাল হওয়ার, ইন্টিমেট হওয়ার যেই ক্ষোভটা ছিল সেইটা নিতে পারেনি, তার আগেই সে মেয়েটা সুইসাইড করে মারা যায়, কোনো কোনো কারণে মারা যায়। তার যে এন্টিটি আছে সেই এন্টিটিটাকে ওই ছেলেটার বডিতে চালনা করানো হয়েছিল, যাতে ওর সমস্ত খিদেটা ওইভাবে মিটে যায়। খিদেটা না, ছেলেটার ক্ষতি হোক, যাতে তার ফ্যামিলির ক্ষতি হোক। হ্যাঁ। এবার কি হচ্ছে, প্রথম দেখা ওই যে 18 বছরের যে ছেলেটা আছে তার মধ্যে একটা সেক্সুয়াল ইন্টেনশন বেড়ে গেছে, তার ফ্যামিলিতে যত মেয়েরা আছে তাদের প্রতি একটা সেক্সুয়াল ইন্টেনশন বেড়ে যাচ্ছে। তারপরে কাঁচা মাংস খাওয়া শুরু করে দিচ্ছে ছেলেটা, যে চিকেনের যে লিভার পিসেস গুলো সেগুলো খাওয়া শুরু করে দিচ্ছে। তারপরে তো এই তান্ত্রিক যায়, তারপরে সেটা বার ঠার করে করেছে, মানে জিন এরকমও হয়। হ্যাঁ, আমি জানি। এই জিন চালনা করার কথা বলতেই মনে পড়লো, আমার এক বান্ধবী, মানে অনেকে হয় না যে আমরা ফ্র্যাঙ্কলি কথা বলছি নর্থ, তো ওর বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ও যেটা বুঝতে পারে সেটা হচ্ছে যে ওর হাজবেন্ড সামহাও ওর সঙ্গে ফিজিক্যালি রিলেট হতে পারছে, মুসলিম, তো ফিজিক্যালি রিলেট হচ্ছে না বা এগোচ্ছে না। ও ফিল করতে পারে যে বিয়ের পরে যখন কেউ বেডরুমে আসছে তার কাছে ওয়াশরুম হয়ে আসছে, তো ওয়াশরুমেই না ও সমস্ত এনার্জি লস করে আসছে বা কিছুটা এনার্জি ও দিয়ে আসছে অলরেডি। সেই জন্য ওই ব্যাপারটা আর বেডরুমে এসে ও সেটা করতে পারছে না, যে জন্য বেডরুমে আসার পরে ও হয়তো শুয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, একদম মানে পুরো এনার্জি, যারা কিছু নেই সেরকম একটা মানুষ, যে খেয়েছে তত অব্দি তার এনার্জি, কথা বলেছে, ইভিনিং ওয়াক করেছে, নিউজ পেপার পড়ছে, টিভি দেখছে, গট দ্য এনাফ এনার্জি, যে ও রুমের মধ্যে ঢুকছে, ওয়াশরুমে যাচ্ছে, ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হওয়ার পরে সে যখন রাত্রিবেলা শুচ্ছে বা কোনো কিছু যা হয় আর কি ম্যারিড লাইফে, তো সেই জায়গাটা যাওয়ার সময় ওর সমস্ত এনার্জি শেষ। এটা দুরকম ইনস্টেন্স হতে পারে, কেউ চালনা করেছে যে তুমি হ্যাপিলি ম্যারিড থাকবে না এবং তোমার বংশ বাড়বে না। বংশ তো পরের কথা, বংশের ব্যাপারটা আলাদা। তুমি যদি সেক্সুয়ালি হ্যাপি নাই হও, তোমার রিলেশনই তো টিকবে না। তুমি সদ্য বিয়ে করেছো, তোমার ওয়াইফ এসে, তোমাদের মধ্যে একটা ইন্টিমেসির ব্যাপার না থাকলে তোমাদের কম্প্যাটিবিলিটিটা বাড়বে না, বাড়বে, তুমি সেটাই করতে পারছো না। এটা কেউ করিয়েছে হয়তো,
মানে ধরো তার এক্স বা কিছু তুই বিয়ে করে নিচ্ছিস, এরকম ইনসিডেন্টস হয়েছে। আর দ্বিতীয় যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে হয়তো এমন কোনো এন্টিটি রয়েছে যে তাদেরকে এক হতে দিচ্ছে না। তো ওটাই জানা যায় যে পরে যে ওদেরই কোনো রিলেটিভ এটা করেছে, বিকজ ওর যেহেতু মুসলিম ফ্যামিলি, ও ভেবেছিল যে ওর কোনো এক আত্মীয়ের সাথে ছেলেটির বিয়ে দেবে। বললাম তো এইখানেই মানে হ্যাঁ। ব্ল্যাক ম্যাজিক, এটা আমার যে তন্ত্র সাধনা যাদের সঙ্গে আমি লিঙ্কড আপ রয়েছি, যে আমার পডকাস্টে আসে, সেই আমাকে বলেছিল যে এগুলো কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক দুটো ক্ষেত্রে কাজে দেয়। এক হচ্ছে তোমার অরা উইক হতে হবে, বা তুমি অ্যাজ আ ভেরি লো পার্সন, তুমি একটুতেই ভয় পেয়ে যাও, তুমি একটুতেই নার্ভাস হয়ে যাও, তাদের প্রতি বিভৎসভাবে এটা কাজ করবে। আর সেখানে হচ্ছে প্রেম ভালোবাসা, এই জায়গাটায় ব্ল্যাক ম্যাজিক বিভৎসভাবে কাজ করে দেয়। বাকি দেখো বলছে যে তোমাদের উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক, তোমাদের যদি অরা স্ট্রং থাকে, হয়তো তোমার হালকা ধরতে ফাইন্যান্সিয়াল পারবে লস হয়ে বেরিয়ে চলে যাবে, সে এফেক্টটা তুমি পাবে না। বাট এইগুলো করবে ওইটাই বললাম যে এখানে প্রেম ভালোবাসা দেখো, তার কোনো এক্স বা কেউ চেয়েছিল যে তোর আমার সঙ্গে হওয়া উচিত, কিন্তু তোকে করতে দেবো না। তুমি এত কথা বলতে, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। সাপোজ করো আমাকে, আমি আমি কয়েকদিন আগে, মানে আমি তোমার বলছি মাসখানেক আগে, ফর সাম ইভেন্ট রিলেটেড কোয়ারি আমাকে কোনো একজন ফোন করেন, এবং তখন তিনি আমাকে বলেন যে আমি তোমাকে এরকমভাবে আমরা একটা মিটিং করবো, আমরা আলোচনা করবো। অ্যান্ড আমি বললাম যে এখন তো অনেক দেরি আছে, আমরা ওটা নিয়ে পরে আলোচনা করতে পারি। তো সি সেড কি না, আমি থাকবো না, আমি বম্বে চলে যাবো, তো আমার এর মধ্যেই করে যাবো যাতে আমি এসে করতে। ফেয়ার এনাফ, নেভার মাইন্ড। তো আমাকে বললো চলো আমরা তাহলে মিট করে আমরা একটুখানি একটা জায়গায় খেতে যাবো, মানে তোমার রাজবাড়ি কি বলে ওটাকে, বলো বাওয়ালি রাজবাড়ি। আর তার পাশেই হচ্ছে ওই ওই মন্দিরটা, বলো না, শিবের মন্দিরটা, যেখানে ভূতনাথ। না, আরে বাওয়ালি রাজবাড়ির পাশে ওখানে যে মন্দিরটা, মানে সবাই গোপাল টোপাল নিয়ে যায় অল কিছু বাচ্চা হওয়ানোর জন্য, মনে পড়ছে না। হ্যাঁ ওইখানে যাই একবার, ওখানে আমি যাই, আমার খুব মানে সমস্ত ইচ্ছা পূরণ হয় এইসবগুলো। তো ওখানে ঢোকার আগে লাইক আমার প্রথম থেকে ওকে পছন্দ হয়নি, ওনাকে মানে এটা একটু ওভার সবকিছু একটা ওভার ছিল মহিলাটির মধ্যে। তো যাই হোক, তো আমার সঙ্গে কথা হয় এবং অল দিস। তো হোয়াট আই ফিল লাইক, উনি না একটা পেপারের মধ্যে, ওখানে পেপারও দেওয়া হয়, বুঝতে পারছো, যেটা কি ওই মন্দিরের চারপাশে সব লাগিয়ে দিয়েছে। তো হোয়াট শি হ্যাজ রিটেন, সেটা উনি সবসময় হাতের মধ্যে রেখেছেন, এবং তার সঙ্গে উনি একটা শিব দুর্গার মূর্তি নিয়ে গেছেন, যেটা নট সাপোজ টু বি। ওখানে যারা যায়, আমি প্রত্যেককে ফলো করলাম, সবাই গোপাল নিয়ে যায়, কিন্তু বাচ্চারা নিয়ে গেছে এবং পুজো টুজো দেওয়ার জন্য। এবং সে যেখানেই যাচ্ছে অদ্ভুত একটা সেজে গেছে, সে অতিরিক্ত, মানে সবকিছুটাই অতিরিক্ত। এবং সেখানে গিয়ে সে ধূপ দেখাচ্ছে, আমরা নর্মালি তো এইভাবে ধূপ দেখাই, হ্যাঁ, ও ধূপ দেখাচ্ছে আমার নাম দিয়ে, ধূপের মধ্যে লিখছে। এবং সেটা আমি জিজ্ঞেস করলাম এটা কি করছো, সবাই ওর দিকে তাকিয়ে দেখছে, কি করছো এটা। তখন বলছে কি যে না, আমি থ্যাংক ইউ বলছি, আমি দ্য গ্র্যাটিফিকেশন টুয়ার্ডস গড দ্যাট আমি এখানে আসতে পেরেছি, তো আই এম রাইটিং থ্যাংক ইউ। তো আমার একজন বৌদি আছেন, তাকে আমি দেখাই যে দেখো এরকম একটা ব্যাপার, আমার এক্সপিরিয়েন্স ইজ সো ব্যাড। আমি সবাইকে বলে গেছিলাম, কারণ এই মহিলাটি যখন থেকে কথা বলা শুরু করেছেন তখন থেকে আমার লাগছিল, মানে নট স্বাভাবিক। স্বাভাবিকলি তুমি যখন কারোর সঙ্গে মিট করবে, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, চলো মিট করবো বা এরকম কিছু, দেয়ার ইজ সামথিং ভেরি নর্মাল। বাট ইনি যখন আমার সঙ্গে কথা বলতেন না, এক্সট্রাঅর্ডিনারি, নিজের ব্যাপারে একটু বেশি কথা বলা, নিজের ব্যাপারে বেশি পরিচয়, আই এম নট ইন্টারেস্টেড, ওয়াই শুড আই, ইউ আর এ ক্লায়েন্ট ফর মি, রাইট? আমরা ইভেন্টে একটা দিনের জন্য কাজ করবো, ওয়াই শুড আই আস্ক ফর ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল, আমার জানার দরকার নেই সেই জায়গা থেকে। বাট শি ওয়াজ লাইক দ্যাট ভীষণভাবে। তো আমার প্রথম থেকে একটু লেগেছিল। তো আমি আমার একজন দিদি আছেন, যে দাদা আমাকে নিয়ে গেছিলেন ওই মাজারে, সেই দাদার বউকেও আমি দেখালাম। আমরা গাড়ি করে একদিনকে ফিরছিলাম সেই ঘটনার পরেই। তো আমি জানি না কেন, যেদিনকে আমি ওনার সঙ্গে মিট করবো তার আগের দিনকে আমার মীনাক্ষী দি, মানে আমার আরেক দিদির সঙ্গে আমি আসছিলাম, রাস্তা দিয়ে ফিরছিলাম, আমি মীনাক্ষী দিকে বলছি, মীনাক্ষী দি জানো এই বারবার ডাকছে, বলে তুমি কিন্তু একা যেও না, হ্যাঁ। ও আমাকে ঝাট করে এটা বলো, তুমি ফেসে যাবে। তো সেটা অন্যভাবে নিলাম, হাসি ঠাট্টা ভাবে নিলাম। তারপর দিন আমরা মিট করলাম, মিট করার পরে আমি এসেছি, আর মীনাক্ষী দিকে ভিডিওটা পাঠালাম। আমি ভিডিওটা করেছিলাম জানো, যে ওটা কি লিখতে যাইছে, মানে ভীষণ অবাক একটা ব্যাপার যে কি লিখছে। তো আমি বললাম যে, মীনাক্ষী বলছে না কিছু একটা ফিশি লাগছে, এইভাবে কেউ লেখে না ধূপ দিয়ে। আর বারবার লাগাতার, মানে আমি তোমাকে গুনলে হয়তো মোটামুটি 50-60 বার হতো, তার বেশি বা কম। তো এবার আমাকে ওই বৌদি দেখলো, বৌদি দেখে বলছে এই এটা তো তোমার নাম লিখছে, দেখো ভালো করে, স্লো মোশন করে দেখালো, এটা কে হলো, তারপরে দেখো আর হচ্ছে এটা এন, লাস্টে গিয়ে ডট। ব্যাপারটা কি আমি তোমাকে একটু বলছি, রিলেট করে। বড় কাছারি দেখো বেসিক্যালি এটা হচ্ছে, এটা ব্ল্যাক ম্যাজিক না। ব্ল্যাক ম্যাজিক হয় মেনলি তোমার শ্মশান ক্রিয়া বা ওখানে হয়। এটা কাইন্ড অফ হোয়াইট ম্যাজিক, কাইন্ড অফ বশীকরণ, যেখানে শিব আর পার্বতীর মূর্তি আমরা কখন ইউজ করি প্রেম ভালোবাসা বাড়ানোর জন্য বা ইন্টিমেসি হওয়ার জন্য। তন্ত্র সাধনায় কিন্তু সবসময়
যে মেল তাকে শিব বলে, আর যে ফিমেল তাকে সবসময় পার্বতী বলে, আর তাদের যে মিলনটাকে বলে সেটা নিয়ে কিন্তু তন্ত্র সাধনাটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়। কারেক্ট। তো ওটার সঙ্গে হয়তো সে যে নোটটার মধ্যে কিছু লিখেছিল তো তোমার কাছে কিছু পাওয়ার জন্যে বা তোমার সঙ্গে হোয়াট এভার রিলেশনে আসার জন্য হোয়াট এভার, সেটা করে হয়তো সে ওটাকে হোয়াইট ম্যাজিক হিসাবে কাজ করার চেষ্টা করছে যাতে তোমার তোমার তুমি ওর প্রতি অ্যাট্রাক্টেড হও। কারেক্ট। এবার এইটা কাইন্ড অফ হোয়াইট ম্যাজিক, এটা যেহেতু মন্দিরে গিয়ে করছে এটা খুব একটা ব্ল্যাক হয় না। ব্ল্যাক ম্যাজিক করলে পর তোমাকে কিছু খাওয়াবে, কারেক্ট। যেটা আমাদের যারা তন্ত্র সাধনা করে তারা জানে যে বশীকরণ বা এনি কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক হয় হচ্ছে দুটো এলিমেন্টের, একটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, একটা হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট মানে হচ্ছে ফুড। দেখবে যে কারণে বশীকরণ করার জন্য কোনো কিছুর সঙ্গে তোমাকে খাইয়ে দেবে, কিছু টোনারটা খাইয়ে দেবে কারেক্ট। বা কিছু পান করিয়ে দেবে, এই দুটোতেই এফেক্ট করে। আচ্ছা। তো তোমার সঙ্গে ওই দুটো কিছু হয়নি, ইটস কাইন্ড অফ হোয়াইট ম্যাজিক। না হতেও পারে, আই ডোন্ট নো, বিকজ আমার হয়তো তো আমরা এফেক্ট করেন সেটা বলতে পারো, বিকজ ওই দিন না, যদি দেখো যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে তোমার যত বড়ই অরা স্ট্রং হোক না কেন কিছুটা তোমাকে এফেক্ট করবে, তাই না? কিছু তোমাকে এফেক্ট করবে, মানে তুমি পার পেয়ে যাবে, ফাইন্যান্সিয়াল লসেস হতে পারে, তোমার রিলেশনশিপ ব্রেক হতে পারে, হয়তো তুমি তুমি টোটালি ও বসে না গেলে পরও কিছু এফেক্ট তোমাকে দিয়ে যাবে যেটা একটু খারাপ দিকে নিয়ে যাবে। বাট যদি যেটা মন্দিরে গিয়ে করা হয় দ্যাটস কাইন্ড অফ হোয়াইট ম্যাজিক, যেখানে ও প্রে করছে যে তুমি ইন্টেনশনটা ওর দিকে ভালো রাখো, কারণ কি ওখানে গিয়ে অনেকে মানত করে আসে। তুমি যদি কাশী বিশ্বনাথে যাও তুমি যদি কিছু মানত করে দিয়ে আসো, তুমি তোমার যদি মানতটা যদি ভালো হয় তুমি সেই মানতের রিপ্লাইটা তুমি পাবে। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, ইটস কাইন্ড অফ হোয়াইট ম্যাজিক। হতে পারে, মানে তোমার ক্ষতি করতে চাইনি বাট তোমার অ্যাটেনশনটা চেয়েছে, যেটা তুমি ওকে দিচ্ছিলে না, সেটা আমি তারপরে আরোই দিইনি। হ্যাঁ মানে অবভিয়াস তুমি দেখে ফেলেছিলে কি করছিলে। হ্যাঁ, আর দেখো সবসময় যে হোয়াইট ম্যাজিক কাজ করে তা না, ব্ল্যাক ম্যাজিক কাজ করে। আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক ইজ ডার্ক, এনিথিং ডার্ক দ্যাট উইল দ্যাটস এফেক্টিভ। দ্যাট ইজ এফেক্টিভ। হোয়াইট ম্যাজিক সবসময় কাজ করে না, হোয়াইট ম্যাজিক তখনই কাজ করে যখন কারো ভালো করতে যাই আমি। ধরো আজকে তুমি পড়াশোনায় খারাপ, হোয়াইট ম্যাজিক করে তোমার পড়াশোনার বুদ্ধি নিয়ে আসতে হবে, দ্যাট টাইম ইট উইল ওয়ার্ক। বাট আমি হোয়াইট ম্যাজিক দিয়ে কারো অ্যাটেনশন নিতে পারবো না। হোয়াইট ম্যাজিক দিয়ে কোনোদিন হোয়াইট অ্যাটেনশন গ্র্যাব করা যায় না, ব্ল্যাক ম্যাজিক দিয়ে অ্যাটেনশন গ্র্যাব করা যায়। কারেক্ট। এটাই হচ্ছে ডিফারেন্স। খুব ভালো লাগলো তোমার সঙ্গে আজকে আড্ডা দিয়ে, মানে এত ইনসিডেন্ট আমিও কখনো শেয়ার করিনি, আজকে মনে হলো যে শেয়ার করি। তো তোমার কেমন লাগলো এপিসোডে? ভীষণ ভালো লাগলো, বিশ্বাস করো আজকে মন খুলে কথা বলতে পেরেছি। আমি হয়তো আরো মানুষের কাছে যাবে এই ঘটনাগুলো, বাট আমি আবারও একটা কথা বলবো, তোমার এই অনুষ্ঠান থেকে হয়তো অনেকে দেখেন, যে কোনো ফ্ল্যাট বা বাড়ি বা জায়গা নেওয়ার আগে আমার মনে হয় তার বাস্তুটা দেখে নেওয়া খুব দরকার। প্রচন্ড, শুধু বাস্তু না, মানে তার হিস্ট্রিটা দেখা প্রচন্ড দরকার, যে কারা থাকতো, কিরকম টাইপ অফ পিপল থাকতো, কি রিলিজিয়ন থেকে বিলং করতো, সেখানে কিরকম হয়েছে, কোনো কবর দেওয়া ছিল কিনা, হিস্ট্রি না দেখে আমার মনে হয় না কোনোদিন কোনো বাড়ি। বাস্তু তো যে কোনো প্রমোটার বাস্তু অনুযায়ী বানাবে, কারণ সেটা খুব ইজি গাইড করা। মানে তুমি একজন বাস্তু অ্যানালিসিসকে নিয়ে আসবে, বাথরুম ওদিকে বেডরুম এদিকে, মানে তুমি যে কোনো বাস্তু যারা অ্যানালিসিস করে তাদেরকে নিয়ে আসবে, তারা বলবে হ্যাঁ তো এভরিথিং ইজ ওকে। তারা তো জানে না তুমি কোন মাটির উপরে রয়েছে, তোমার ভিতটা কি আছে, সয়েল টেস্ট কিছু হয়নি, তার মধ্যে কি টাইপ অফ হয়েছে, কোনো নেগেটিভ প্রেজেন্স আছে কি না, কতটা এফেক্ট করছে জিনিসটাকে। তো সেই জিনিসটা আমার মনে হয় দেখে নেওয়া উচিত। আর থ্যাংক ইউ ক্রোন, আমাদের তরফ থেকে, মিমো ফ্যাশনস তরফ থেকে একটা ছোট গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য, যেখানে এখানে লেডিস অ্যাক্সেসরিজ এন্ড গার্মেন্টস ভেরি ব্যাড পাবে, এন্ড আমাদের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো তোমার জন্য। দিস ইজ ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বোথ অফ দেম, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে। আর সবাইকে বলি, আপনাদের যদি আমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে আর আপনাদের কাছে এরকম কোনো ইনসিডেন্ট থাকলে পর নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ক্রোনের জায়গায় আপনারাও এসে বসে এরকম ইনসিডেন্ট শেয়ার করতে পারবেন। আসলে এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, আমি চাই যে সবাই আসুক এবং তোমার উত্তরোত্তর বৃদ্ধি হোক এরকম এপিসোডে। এভরিবডি শুড হ্যাভ দ্য চেয়ার টু সিট অ্যান্ড টক অ্যাবাউট দেয়ার ওন এক্সপিরিয়েন্স। আমার মনে তার থেকে ভালো কিছু হবে না। একদম, বাট ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। থ্যাংক ইউ। আর সবাইকে বলছি যে নিচে কমেন্ট করে জানাও তোমরা আজকে ভিডিওটা কোথা থেকে দেখছো, আর তোমার এই এপিসোডটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমাদেরকে এত দূর ভালোবাসা দেওয়ার জন্য। আরেকটু ভালোবাসা নিচে সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করে দিলে আরও আমি বেশি মোটিভেশন পাবো, কারণ ওটাই আমাদের মোটিভেশনের কাজ। আর ভিডিওটাকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ফ্রাইডে সন্ধ্যে 7টার সময় আরেকটা নতুন এপিসোড নিয়ে আসবো আপনাদের কাছে, একটা নতুন কিছু ইনসিডেন্ট নিয়ে আসবো আপনাদের কাছে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।